আর স্ক্রিন শেয়ার দিচ্ছি। পরে আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। হুম, slide show তে গেলাম। আচ্ছা, আমার ভয়েস যদি ক্লিয়ারলি শোনা না যায় বা একটু আস্তে শোনা যায় আমাকে কাইন্ডলি জানাবেন, হ্যাঁ? তো উম, দেখেন, তো আজকে যেটা সেটা হচ্ছে আপনাদের ভিএলএসআই ফিজিক্যাল ডিজাইনিং এর একটা পার্ট, রাউটিং অ্যালগোরিদম। তো আজকে ইন্ট্রোডাকশন যেটা অলরেডি দিয়ে ফেলছি, আমরা ডিরেক্টরি কথাবার্তা বলে ফেলছি। হোয়াট ইজ রাউটিং অ্যালগোরিদম এন্ড রাউটিংটা কি, কারো কি মনে আছে? কে কি বলতে পারবেন রাউটিং কি ছিল? ফিজিক্যাল ডিজাইনিং এর 6টা স্টেপ ছিল। প্রথমটা ছিল পার্টিশন, তাই না? তারপরটা কি ছিল? প্রথমটা ছিল পার্টিশন, দেন ওই পার্টিশন গুলাতে আপনি কি করবেন? ফ্লোর ম্যাপিং, তাই না, বা ফ্লোরিং। কারণ ওই পার্টিশন গুলা করছেন, দুইটা পার্টিশন আপনি করছেন, বা ওই পার্টিশন গুলার কি হবে, সাইজ কিভাবে ঠিক করলে সেটা ওভারঅল সবচেয়ে লো পাওয়ার, লো এরিয়া কনজিউম করবে, সেটা সেটাকে আমরা বলি ফ্লোর ম্যাপিং, ঠিক আছে, বা ফ্লোরিং যেটা বলি, হ্যাঁ। তারপরের প্ল্যান ছিল কি, এগুলোর মধ্যে আপনি আহ, ইয়া করা, ডিভাইস গুলোকে প্লেসমেন্ট করা, তাই রাইট, আপনার নোট গুলা বা গেট গুলাকে প্লেস করা। দ্যাটস ওয়াই থার্ড স্টেপ হচ্ছে প্লেসমেন্ট। ফোর্থ স্টেপ হচ্ছে আপনার ব্লক গুলোর মধ্যে এখন গেট বা নোট এগুলা বসানো হয়ে গেছে ব্লক গুলোর মধ্যে, সো এগুলাকে এবার কানেকশন দিতে হবে, একটার সাথে একটা ওয়ারিং করতে হবে, কোন ব্লকের সাথে কোন ব্লক কিভাবে কানেক্টেড থাকবে, কোন গেটের সাথে কোন গেট কিভাবে কানেক্টেড, এই জিনিসগুলা ঠিক করতে হবে। ওইটা হচ্ছে আপনার রাউটিং এর মধ্যে পড়ে, তাই না? তো এই রাউটিং এর জন্য আপনাদের আমরা যেটা চেষ্টা করি যে রাউটিং এর সময় আমরা যে ওয়্যার ইউজ করি, সেই ওয়্যার গুলা যেন লেন্থ বা সবচেয়ে যেন কম হয়, বা রাউটিং এর পাথ, যেটা পাথটা যেন সবচেয়ে লোয়েস্ট হয়। কারণ আমরা জানি ওয়্যার যত কম হবে তত সিগন্যালটা পাস হইতে সময় কম লাগবে, সো ডিলে কম হবে, তাই না? দ্যাটস ওয়াই রাউটিংটা বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে খেয়াল করেন, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের এই যে এই একটা ব্লক, অ্যাশ কালার, এটা আরেকটা ব্লক, এটা আরেকটা ব্লক, এটা একটা ব্লক, টোটাল চারটা ব্লক। চারটা ব্লকের মধ্যে এই যে এই গোল করে সার্কেল করা N1 N2, এগুলো এগুলো হচ্ছে একটা নোড বা গেট, তাই না? তো দেখেন তো, এই যে এই ব্লকের সাথে এই এই সেকেন্ড এই ব্লকটার কানেকশন হচ্ছে এই এই ওয়্যারটা দিয়ে, তাই না? এই যে ওয়্যারিং যে করছেন, এই ওয়্যারিং করাটাকে রাউটিং বলতেছি। এখন আমরা যে এমন ভাবে ওয়্যারিং গুলা করার চেষ্টা করবো যাতে করে এই ওয়্যার গুলার লেন্থ সবচেয়ে কম হয়, ঠিক আছে? আমাদেরকে এমন ভাবে ওয়্যারিং করতে হবে যেন করে লেন্থ গুলো খুব কম হয়। আচ্ছা, তো ওইখান থেকে আসে ব্যাপারটা এখানে। তো বেসিক্যালি আমরা বলছিলাম যে একটা হচ্ছে গ্লোবাল রাউটিং, একটা হচ্ছে ডিটেইলড রাউটিং। গ্লোবাল রাউটিং হচ্ছে বেসিক্যালি জাস্ট ওয়্যারের কানেকশন গুলো শো করা। আর ডিটেইলড রাউটিং এর ক্ষেত্রে আপনি দেখবেন অনেক ডিটেলস আছে, যে এই যে একটা হচ্ছে ডটেড লাইন গুলো হচ্ছে ভার্টিক্যাল সেগমেন্ট গুলোকে ডটেড লাইন দিয়ে দেখানো, হরাইজন্টাল কানেকশন গুলোকে সলিড লাইন দিয়ে দেখানো, মাঝখানে এই যে দেখেন স্কোয়ার শেপের যে জিনিসগুলো আমি রেড ব্লক করতেছি, এগুলো হচ্ছে, এগুলোকে বলে ভায়া, ঠিক আছে? ভায়া মানে হচ্ছে বেসিক্যালি ভায়া জিনিসটা, আচ্ছা ক্লাসে এটাকে বেসিক্যালি ভায়া জিনিসটা নিয়ে ক্লাসে, অফলাইন ক্লাসে বলবো, খুব একটা ইম্পর্টেন্ট না আপনাদের এই টপিকটার জন্য, তাই আপাতত স্কিপ করে যাচ্ছি। তো উম, ভায়া জিনিসটা আপনারা নিজেরাও বুঝবেন। বেসিক্যালি বলেন, আপনারা দেখেন অনেক সময় দেখবেন যে বাসের গায়ে লেখা থাকে, তাই না, যে ঢাকা টু চিটাগাং, ভায়া নারায়ণগঞ্জ, তো বা ভায়া কুমিল্লা বা ভায়া ফেনী, এই এই জিনিসগুলো মানে হচ্ছে ওই মাঝখানে একটা সে থামবে, এইটার ওই ওই জায়গাটার উপর দিয়ে সে যাবে আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে ভায়া। তো হোয়াট এভার, এটা তো ডিটেলস কিছু নেই, আচ্ছা যাই। তো আম, এই যে আফটার প্লেসমেন্ট ফেজ দ্য এক্সাক্ট লোকেশন অফ সার্কিট ব্লকস এন্ড পিনস আর ডিটারমাইন্ড, ঠিক আছে? তার মানে এবার আপনি হচ্ছে এমন ভাবে রাউটিং করবেন যাতে করে মিনিমাম এরিয়াটা হয়। আচ্ছা, এই রাউটিং অ্যাপ্রোচ বা রাউটিং যে করতেছেন এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আপনার সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ বা সিকোয়েন্সিয়াল রাউটিং, আর একটা হচ্ছে কনকারেন্ট রাউটিং, ঠিক আছে? দুই রকমের রাউটিং হয়, খেয়াল করেন। একটা হচ্ছে এই যে সিকোয়েন্সিয়াল রাউটিং, আর এটা হচ্ছে কনকারেন্ট রাউটিং। সিকোয়েন্সিয়াল মানে কি বুঝতেই পারতেছেন, রাইট? যে একটার পর একটা স্টেপ শেষ হয়, তারপর আরেকটা স্টেপে যায়, একটা স্টেপ শেষ হয়, তারপর একটা আরেকটা স্টেপে যায়। ওকে, এই যে পিনস আর রাউটেড ওয়ান বাই ওয়ান, মানে একটা একটা করে স্টেপ আমরা আগাই, একটা একটা করে ধাপ আমরা আগাইতে থাকি। ধরেই মতো সবগুলা ধাপ একসাথে করি না, তাই না? প্যারালালি চলে না, একটা শেষ হয় তো আরেকটা সেকেন্ড স্টেপে যাই, স্টেপ আকারে ভাগ করা থাকে। এখানে অর্ডারটা ইম্পর্টেন্ট, আপনি প্রথম অর্ডারের স্টেপটা শেষ না করে প্রথম স্টেপ শেষ করার আগে সেকেন্ড স্টেপে যেতে পারবেন না, ঠিক আছে? তো এখানে অর্ডারটা ইম্পর্টেন্ট। তারপরে এই যে মেইজ, আচ্ছা,
সিকোয়েন্সিয়াল রাউটিং, যেটা সিকোয়েন্সিয়াল রাউটিং এর অনেক রকমের অ্যালগোরিদম আছে। সিকোয়েন্সিয়াল রাউটিং করার জন্য অনেক রকমের অ্যালগোরিদম আছে। এর মধ্যে হচ্ছে মেজ রাউটিং আছে, লাইন প্রুফ রাউটিং আছে, শর্টেস্ট পাথ বেসড অ্যালগোরিদম আছে, তিনটা। এই তিনটেই হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ। আচ্ছা, তো কনকারেন্ট অ্যাপ্রোচ হচ্ছে কোনটা? সবগুলা রাউটিং এর সবগুলা স্টেপ একসাথে রান হবে। দেখেন, দিস অ্যাপ্রোচ অ্যাভয়েডস দ্য ওয়ার্ডারিং প্রবলেম, মানে প্রথমটা হবে, তারপর সেকেন্ডটা হবে, তারপর থার্ডটা হবে, এরকম না। এই জিনিসটা ও অ্যাভয়েড করে। কনকারেন্ট অ্যাপ্রোচে সবগুলা রাউটিং একসাথে, সবগুলো স্টেপ একসাথে আমরা করে ফেলি, ফাস্টার, তাই না? তাহলে কনকারেন্ট অ্যাপ্রোচটা ফাস্টার। সিকোয়েন্সিয়ালটা একটু স্লো, কারণ একটা স্টেপ বাই স্টেপ করে, একটা স্টেপ শেষ হওয়ার আগ পর্যন্ত আরেকটা স্টেপ শুরুই হইতে পারে না। কিন্তু কনকারেন্ট অ্যাপ্রোচ হচ্ছে সবগুলো স্টেপ প্যারালালি শুরু হয়ে একসাথে শেষ হয়ে যায়, তাহলে খুব ফাস্ট। সবগুলো স্টেপ একসাথে শুরু হয়ে একসাথে শেষ হয়ে যায়, তাহলে ফাস্ট হয়। কিন্তু এটা সমস্যা হচ্ছে এটা কম্পিউটেশনালি সবস্টিকেটেড, মানে এগুলো এটা মডেলটা একটু কমপ্লেক্স। আচ্ছা, আমরা যেটা পড়বো, আমাদের সিলেবাসে আছে হচ্ছে এই মেজ রাউটিং অ্যালগোরিদম, যেটা আমরা মেইনলি এই মেজ রাউটিং নিয়ে আমরা কনসার্ন। আমরা বেসিক্যালি এই মেজ রাউটিংটা পড়বো আজকে, ঠিক আছে? আমাদের সিলেবাস এটাই আছে। এই মেজ রাউটিং এর মধ্যে একটাই রাউটিং অ্যালগোরিদম, কিন্তু মোটামুটি ভালোই টুইস্ট আছে। যদি আপনি ধরতে পারেন তাহলে খুব সহজ, না হলে ঝামেলা আছে। আচ্ছা, তো এইটার সায়েন্টিস্ট লি এটা আবিষ্কার করছিলেন, ইনভেন্ট করছিলেন, দ্যাটস ওয়াই নাম হয়ে গেছে লিস মেজ অ্যালগোরিদম। ঠিক আছে? মেজ কেন দেখেন তো, এই কিছুটা মেজ বোর্ডের মতো না এই অ্যালগোরিদমের বোর্ডটা? তো বেসিক্যালি কিছুটা মেজ বোর্ডের মতো হওয়ার কারণে, এই মেজ বোর্ডের হওয়ার কারণে এটাকে আমরা মেজ অ্যালগোরিদম বলি, তাই না? আচ্ছা, তো এখানে বেসিক্যালি এই অ্যালগোরিদমে যেটা করা হয়, আপনার ইন্টায়ার সার্কিটটা, মনে করেন একটা সার্কিটে আপনার মাল্টিপল ব্লক আছে, ঠিক আছে? অনেকগুলো ব্লক আছে, বা পার্টিশন করার পরে অনেকগুলো ব্লক হয়ে গেছে। আপনি ওই ব্লক নিয়ে কনসার্ন না, কয়টা ব্লক আছে কি আছে এটা নিয়ে আপনি কনসার্ন না। আপনি পুরা সার্কিটটা, আপনার পুরো সার্কিটটাকে আপনি একটা গ্রিড শেপে ডিভাইড করে ফেলবেন, এবং গ্রিড শেড গুলা, গ্রিড গ্রিড সেল গুলো এমন ভাবে ভাগ করবেন যেন প্রত্যেকটা এই ছোট ছোট যে স্কোয়ার বা গ্রিড হচ্ছে, এগুলো প্রত্যেকটা একই একই সাইজের হবে, ঠিক আছে? তো ইকুয়াল শেপের গ্রিডে ভাগ করে ফেলবেন ইন্টায়ার সার্কিটটাকে। মনে করেন এই যে এখন আপনার এই যে যেটা দেখতে পাচ্ছেন, এই পুরোটা হচ্ছে আপনার সার্কিট। এই সার্কিট পুরোটাকে আপনি এই ছোট ছোট গ্রিডের মধ্যে ভাগ করে ফেলছেন, ঠিক আছে? একটা মেজ মেজ বানাই ফেলছেন, ঠিক আছে? মেজ বোর্ডের মতো এটাকে বানাই ফেলছেন। তো এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, হচ্ছে এটা যে the layout surface is assumed to be made up of a rectangular array of grid cells। ঠিক আছে? পুরো এন্টায়ার সার্কিট বা সার্ফেসটা, লেআউট সার্ফেসটা যেখানে আপনি রাউটিং করবেন বা কানেকশন দিবেন, সেটা পুরোটাকে, সব ব্লক গুলাকে একসাথে একটা গ্রিড সেলের সাথে, গ্রিড সেলে কনভার্ট করে ফেলা হয়। আচ্ছা, আপনাদেরকে একটা এক্সাম্পল দেই যে জিনিসটা আসলে দেখতে কেমন। পুরো ধরেন সার্কিট এলিমেন্ট থাকলে জিনিসটা কেমন দেখাবে। এই দেখেন, এই এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে ছবিটা দেখেন, গ্রিড ওয়ান মনে করেন। এই যে গ্রিড ওয়ান দেখেন, এখানে কিন্তু সার্কিট এলিমেন্টস আছে, রাইট? এই যে গেট, এই যে গেট, এই যে গেট, এখানে কিন্তু অনেকগুলা সার্কিট এলিমেন্টস। এখন এখানে কয়টা ব্লক আছে আমরা কিন্তু জানি না, আমাদের ব্লক ম্যাটারও করতেছে না। আমরা হচ্ছে পুরো এন্টায়ার সার্কিটটাকে আমরা সার্কিট একটা গ্রিডের মধ্যে নিয়ে আসছি। একটা, হ্যাঁ, গ্রিড গুলোর মধ্যে অনেকগুলো গ্রিড সেল আছে, ইকুয়াল ইকুয়াল গ্রিড সেল আছে। তো আমাদের কাজ হচ্ছে এই গেট গুলাকে কানেকশন দেওয়া, গেট গুলার কানেকশন ঠিক মতো দিয়ে দেওয়া, ঠিক আছে? তো এখানে দেখেন এই যে T2 S1, এস আর টি হচ্ছে টার্গেট, এস হচ্ছে সোর্স, ঠিক আছে? সোর্স মানে হচ্ছে আপনি এই টার্গেটে আপনার কানেকশনে পৌঁছাইতে হবে, মানে এই সোর্স থেকে S1 এর সাথে এই T1টাকে আপনার কানেক্ট করতে হবে ওয়ারিং করে, ঠিক আছে? কিভাবে করবেন সেটা আপনি জানেন, ওকে? ওইটাই আমরা এই অ্যালগোরিদমে শিখবো, যে কিভাবে S1 এর সাথে এই T1টাকে কানেক্ট করলে বা ওয়ারিং করলে, এই গ্রিড গুলো ধরে ধরে কিভাবে ওয়ারিং করবো, আমরা এই গ্রিড গুলো ধরে ধরে ওয়ারিং করবো, ঠিক আছে? এই গ্রিড বরাবর কিভাবে ওয়ারিং করলে আমার S1 থেকে T1 এর মধ্যে শর্টেস্ট পসিবল পাথ দিয়ে আমি লাইনটা আঁকতে পারবো বা ওয়ারিংটা করতে পারবো, ঠিক আছে? এই গ্রিড করার মেইন কারণ হচ্ছে এটা, যে প্রত্যেকটা গ্রিড, মনে করেন একটা একটা করে গ্রিড আমরা কানেক্ট করে 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 এই S1 আর T1 কানেক্ট যদি করতে চাই, তাহলে আমরা শর্টেস্ট পাথ যেন বের করতে পারি, দ্যাটস ওয়াই গ্রিডিং করে ফেলা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে আবার আসি। কেউ কি বুঝতে, সবাই কি বুঝতে পারছেন এই গ্রিডের ব্যাপারটা কিভাবে আসছে? বলুন তো, আপনারা সবাই কি বুঝতে পারতেছেন এটা? जी सर। जी सर। কেউ না বুঝলে একটু কোশ্চেন করবেন, কারণ আচ্ছা, কেউ একজন কি মিস করলে, জি স্যার, ওকে, ঠিক আছে। তো একটু কোশ্চেন করবেন, কারণ না বুঝলে কিন্তু ঝামেলা। এটা টপিকটা বেশ ইম্পর্টেন্ট এবং ইজি, টপিকটা মোস্ট ইম্পর্টেন্টলি। ছোটখাটো কিছু টুইস্ট আছে, বাট ইনিশিয়াল কথাবার্তাগুলো বুঝতে পারলে পরেরগুলো বুঝা সহজ। আচ্ছা, এই লিজ মেজ অ্যালগোরিদম যেটা, এটার প্রথম শর্ত কি, পুরো এন্টায়ার সার্কিটটা আপনি ইকুয়াল নাম্বার অফ, সরি, ইকুয়াল শেপের কিছু গ্রিড সেলে ভাগ করে ফেলবেন, ঠিক আছে? দেখেন, বলছে কি ইচ গ্রিড
বুঝছেন? দেখেন এখানে বলছে কি ইচ গ্রিড সেল রিপ্রেজেন্টস এ স্কয়ার সেল ওয়্যার ওয়ান ওয়্যার ক্যান ক্রস। ঠিক আছে, এই প্রত্যেকটা গ্রিড, এই যে প্রত্যেকটা গ্রিড এক একটি স্কোয়ার, এবং একটা গ্রিডের মধ্যে দিয়ে মানে প্রত্যেকটা স্টেপে একবার করে আপনি ওয়্যারিং করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, এটা প্র্যাকটিস করলে আরো সহজ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যেটা সেটা হচ্ছে অবজেক্টিভ টু ফাইন্ড আউট দ্য শর্টেস্ট পাথ। এই যে আপনার এই যে গ্রিড করছেন, এটার কাজ কি? টু ফাইন্ড আউট দ্য শর্টেস্ট পাথ সিকোয়েন্স অফ গ্রিড সেল ফর কানেক্টিং টু পয়েন্টস। একটা পয়েন্ট হচ্ছে সোর্স আর একটা হচ্ছে টার্গেট। তাহলে আপনাকে আমি বললাম আপনি এই যে এই সোর্স মানে এইটা এই এস আর টি এই দুইটা পয়েন্টকে আপনি কানেক্ট করবেন ওয়্যার দিয়ে, কিন্তু এমন ভাবে কানেক্ট করবেন যাতে আপনার রাস্তাটা সবচেয়ে শর্টেস্ট পসিবল পাথ হয়। শর্টেস্ট পসিবল পাথ হলে কি হবে, ওয়্যারটার লেন্থও কম হবে, তাই না? তাই না, রাস্তা যদি ছোট হয় সেই রাস্তাটাকে কানেক্ট করতে যে ওয়্যার ইউজ করবেন ওয়্যারটাও সবচেয়ে ছোট হবে। ওয়্যার ছোট হলে কি সিগন্যালটা ফাস্টার মুভ করবে, সিগন্যালটা তাড়াতাড়ি যাবে, ডিলে কম হবে। ঠিক আছে, আচ্ছা, তো আপনার উদ্দেশ্য হচ্ছে সোর্স এবং টার্গেটের মধ্যে শর্টেস্ট পসিবল পাথ বের করা। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি এই যে গ্রিডিং যে করবেন, সরি এই যে ওয়্যার যে কানেক্ট করবেন, ওয়্যার কানেক্ট চাইলে যেভাবে মানে আপনার ইচ্ছা মতো আপনি কানেক্ট করতে পারবেন না। ওয়্যার কানেক্ট করার কিছু রুলস আছে, এই গ্রিড গুলা দিয়ে আপনি চাইলেই এই যে এই হরাইজন্টালি এভাবে নিয়ে যেতে পারবেন না। সরি, চাইলে ডায়াগোনাল বরাবর এভাবে আপনি ওয়্যার করতে পারবেন না, যে আপনি বলবেন যে আমি এইভাবে টেনে টুনে এটাকে এভাবে না, এভাবে ডায়াগোনাল বরাবর চাইলেও আপনি নিতে পারবেন না। এই লিস মেজ অ্যালগরিদমের কিছু রুলস আছে ওয়্যারিং করার ক্ষেত্রে। সেটা হচ্ছে দুই ভাবে ওয়্যারিং করা যায় সেলগুলোর মধ্যে, একটা হচ্ছে ক্রস ওয়্যারিং আর একটা হচ্ছে বেন্ড ওয়্যারিং। ক্রস ওয়্যারিং মানে হচ্ছে এই যে সোজা, যে হয় ডিরেক্ট হরাইজন্টাল না হয় ডিরেক্ট ভার্টিক্যাল, এই ভার্টিক্যাল না হয় হরাইজন্টাল, এইভাবে আপনি করতে পারবেন। তাহলে আপনি এই গ্রিড গুলোতে এইভাবে যেতে পারবেন, বা এইভাবে হরাইজন্টালি সরি ভার্টিক্যালি ওয়াইডিং করতে পারবেন। এই দুইটা রাস্তা, এটাকে বলতেছি আমরা ক্রস। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে বেন্ড। বেন্ড মানে হচ্ছে মনে করেন আপনি এখান থেকে এখানে আসলেন, এরপরে এটার মধ্যে এখানে আসলেন, এই পাশের গ্রিডে এভাবে আসলেন। এখন এই গ্রিডের মধ্যে আপনি এভাবে যে গেলে তো হবে না, আপনার এই গ্রিডের মধ্যে আপনি যাবেন টিএতে, তো বেসিক্যালি আপনাকে এই গ্রিডে এভাবে যেতে হবে, এই গ্রিডে আপনাকে যেতে হবে, এই যে বেন্ড নিতে হবে। ঠিক আছে, তাহলে এই যে মাঝখানে যে আপনি বেন্ডটা নিছেন, এই যে বেন্ড হইছেন, এটা হচ্ছে বেন্ড ওয়ারিং বলতেছে। ঠিক আছে, আর এই যে এগুলা দিয়ে ডিরেক্ট ক্রস করে চলে যাচ্ছেন গ্রিডটাকে ধরে, ডিরেক্ট গ্রিডটাকে ক্রস করছেন, দ্যাটস ওয়াই এটা এটা হচ্ছে ক্রস হচ্ছে, তাই না? আর আপনার এই যে এখানে বেন্ড হচ্ছে, এইখানেও বেন্ড হচ্ছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে দুই রকম ভাবে ওয়ারিং করতে পারবেন, একটা হচ্ছে ডিরেক্ট ক্রস করে চলে যাবেন হরাইজন্টালি বা ভার্টিক্যালি, আর একটা হচ্ছে এভাবে বেন্ড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই সেলের মধ্যে দুই রকমের ওয়ারিং করা যাবে। কোন টাইপের ওয়ারিংটা অ্যাকসেপ্টেবল না সেটা একটু দেখাই। এই যে কোনাকুনি বা ডায়াগোনালি যাওয়াটা অ্যাকসেপ্টেবল না। ঠিক আছে, যেখান দিয়ে যান ডায়াগোনালি ওয়ারিং করাটা অ্যাকসেপ্টেবল না। ওকে, তো আচ্ছা, তাহলে আই হোপ বুঝতে পারছেন এখানে। আর এই যে ব্ল্যাক সেল গুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ব্ল্যাক সেল গুলো দেখা যাচ্ছে, এই যে ব্ল্যাক কালারের সেল, এই ব্ল্যাক কালারের সেল গুলো হচ্ছে অবস্টেকলস। অবস্টেকলস মানে হচ্ছে এই ব্ল্যাক কালারের যে ব্লক গুলো আছে বা যে গ্রিড গুলো ব্ল্যাক কালার করা, এইগুলোর মধ্যে দিয়ে চাইলেও ওয়ারিং করতে পারবেন না। এগুলো হচ্ছে অবস্টেকলস, মানে এই জায়গাটা দিয়ে ওয়ারিং করাটা মানা আছে। ঠিক আছে, বারণ আছে আপনার। ঠিক আছে, তো এটা হচ্ছে অবস্টেকলস। ঠিক আছে, তো আপনাকে ওয়্যারিং করার সময় এমন ভাবে করতে হবে যে এই অবস্টাকেলস গুলোর মধ্যে যেন ওয়্যার না যায় কোনোভাবে, কারণ অবস্টাকেলস গুলো মনে করেন ইনসুলেটর, এগুলো এগুলো দিয়ে যাওয়া যাবে না। ওকে, আচ্ছা, আমাকে কি একজন বলেন তো, এই যে ওয়্যারিং করতেছি, ওয়্যারিং করার সময় যে ওয়্যার ইউজ করি সেটা কি মেটাল নাকি ইনসুলেটর না অন্য কিছু? ওয়্যার গুলো কোন টাইপের হয় ক্লাসে বলছিলাম কিন্তু। স্যার মেটাল। মেটাল হয়। ওকে, তাহলে ওয়্যার গুলো হচ্ছে মেটাল, তাই না? এতটুকু মাথায় রাখেন, জাস্ট এতটুকু মাথায় রাখেন যে ওয়্যারটা মেটাল। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমরা তাহলে এই যে বেসিক যে জিনিসগুলা এগুলা বলা হয়ে গেছে আপনাদেরকে। ঠিক আছে, বেসিক জিনিসগুলা বলা হয়ে গেছে। এখন হচ্ছে এই লিনিয়ার অ্যালগরিদমের স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দেখবেন। আচ্ছা, এর আগে আপনাদেরকে ম্যানহাটন ডিস্টেন্স বলে একটা জিনিস আছে, এই ম্যানহাটন ডিস্টেন্সটা আপনাদেরকে আমি বুঝাই, হোয়াট ইজ ম্যানহাটন ডিস্টেন্স। ওকে, এই ম্যানহাটন ডিস্টেন্স জিনিসটা হচ্ছে, আচ্ছা এটাকে বুঝাইতে হলে আপনাদেরকে একটু ফাঁকা জায়গা লাগবে। আচ্ছা আমি এখানে বুঝাই। তো আপনারা যে ইয়া করবেন, আমি আপনাকে যে বলি, এই যে আমি একটা গ্রিড আঁকতেছি মনে করেন, দেখেন এই একটা গ্রিড আমার। ঠিক আছে, তো আম, এটা যদি গ্রিড হয়, এটাকে আমি বললাম সোর্স। ঠিক আছে, এই যে এই মাঝখানে আমি বললাম এটাকে সোর্স বললাম, বা এই পয়েন্টটা সোর্স। আচ্ছা, এটা একটা পয়েন্ট আর এটা হচ্ছে আরেকটা পয়েন্ট মনে করেন, হ্যাঁ।
টি, এটা হচ্ছে এম। ওকে, দুইটা পয়েন্ট, ঠিক আছে। এবার আমাকে বলেন, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, আপনি যখন ওয়্যারিং করবেন ডায়াগোনালি কি ওয়্যারিং করা সম্ভব বলেন তো? ডায়াগোনাল ওয়্যারিং কি মানে অ্যাকসেপ্টেবল নাকি নট অ্যাকসেপ্টেবল, কোনটা? Not acceptable, sir. নট নট অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। এখন আমি আপনাকে বললাম যে আপনি এই এস থেকে টিতে আসবেন, তাহলে এস থেকে টিতে যদি আসতে চান আপনাকে কিভাবে আসতে হবে? ওয়্যারিং করে আসতে হবে। আচ্ছা, তো এর আগে আপনাদেরকে আমি একটা জিনিস বুঝাই, এই জিনিসটা আহ, বুঝাই দিই যে ম্যানহাটন ডিসটেন্স জিনিসটা কি, ঠিক আছে। খেয়াল করেন, এই যে এস, এস থেকে আপনি যদি ভার্টিক্যালি মুভ করেন, এস থেকে এই ঘরটা, এটাকে ওয়ান দিলেন, এর পাশের ঘরটা ওয়ান দিলেন, এটাকেও দিলেন ওয়ান, এটাকেও দিলেন ওয়ান। দেখেন তো আমি কোনগুলাকে ওয়ান দিছি, এস এর আশেপাশে যে চারটা ঘর আছে যেগুলাতে আমি হরাইজন্টালি বা ভার্টিক্যালি মুভ করে ডিরেক্ট পৌঁছাতে পারতেছি, যে ঘরগুলাতে সেগুলাকে কত দিছি, ওয়ান দিছি না, তাই না? আর Yes, sir. এই যে এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা, এগুলা কি ওয়ান হবে বলেন তো? এই যে আমি যে ইয়া করে দিলাম, এগুলা কি ওয়ান লিখতে পারবেন এগুলাতে? না। তো বেসিক্যালি ম্যানহাটন ডিস্টেন্স হচ্ছে কিছুই না, ম্যানহাটন ডিস্টেন্স হচ্ছে একটা পয়েন্ট থেকে আপনার যদি হরাইজন্টালি বা ভার্টিক্যালি মুভ করে একটা ঘরে যান, মানে নেক্সট ঘরে যান, এক নাম্বার মানে আমি বলি এস থেকে যখন এক জাম্প করে আপনি এখানে আসবেন, এস থেকে জাম্প করে এখানে যেতে পারেন, একটা স্টেপে একটা মাত্র জাম্প যাওয়া সম্ভব। একটা স্টেপে কয়টা গ্রিড পসিবল জাম্প করা সম্ভব বলেন তো? পার স্টেপে, আমরা বলছিলাম না সিকোয়েন্সিয়াল, সিকোয়েন্সিয়াল মানে বুঝাচ্ছি একটা একটা করে স্টেপ যাব, এখন প্রত্যেক স্টেপে একটা মাত্র গ্রিড আপনি পার হইতে পারবেন, বুঝা গেছে? প্রত্যেক স্টেপে একটা করে গ্রিড আপনি পার হইতে পারবেন। তো এখানে এস, এস থেকে যদি আমি এই টিতে পৌঁছাইতে চাই, এস থেকে যদি টিতে পৌঁছাইতে চাই, তাহলে আমি ডায়াগোনালি মুভ করতে পারবো না, আমাকে হয় হরাইজন্টালি মুভ করতে হবে না হয় ভার্টিক্যালি মুভ করতে হবে, ঠিক আছে। ইদার হরাইজন্টালি মুভ করবো না হয় ভার্টিক্যালি মুভ করবো, ঠিক আছে। এবং প্রত্যেক স্টেপে একটা মাত্র ঘর পার হবো আমি। তাহলে আমাকে বলেন এস থেকে আমি কয় দিকে যেতে পারি? হরাইজন্টালি মুভ করে আমি এই যে এখানে আসতে পারি, অথবা এই পাশের ঘরে যেতে পারি, অথবা এই ভার্টিক্যালি মুভ করে উপরটাতে বা এই উপরটাতে আসতে পারি। ডায়াগোনালি কি এগুলাতে যাওয়া সম্ভব বলেন তো? No, sir. সম্ভব না, তাই না? আচ্ছা, তাহলে যেটা হচ্ছে, আপনি যে কোনো একটা টার্গেট থেকে যখন আপনি হরাইজন্টালি বা ভার্টিক্যালি একটা ঘর মুভ করবেন, তখন সেটাকে আমরা বলি ওয়ান ম্যানহাটন ডিস্টেন্স বলি, ঠিক আছে। আমি আরেকটু ক্লিয়ার করলে তাহলে আরো ইজিলি বুঝতে পারবেন। তাহলে খেয়াল করেন, এই যে এটা হচ্ছে আপনার মনে মনে করেন আপনি এটা হচ্ছে টি, আপনি এই টি তে আসতে চাচ্ছেন, টি তে আসতে চাচ্ছেন, ঠিক আছে। তো টি তে আসতে হলে আপনাকে প্রথমে কি আপনাকে নাম্বারিং করতে হবে প্রথমে। আচ্ছা বলেন তো, প্রথম স্টেপ নাম্বার ওয়ান, এই স্টেপ নাম্বার ওয়ানে আপনি একটা মাত্র গ্রিডে যাইতে পারবেন, তাহলে এস থেকে কোন কোন গ্রিডে গুলো পসিবল গ্রিড, কোন প্রথম স্টেপে একটা লাফ দিয়ে কোন কোন গ্রিডে যাওয়া সম্ভব? এটা, কারণ ভার্টিক্যালি গেলে এটাতে, হরাইজন্টালি গেলে এটাতে, আবার নিচে দিয়ে গেলেও ভার্টিক্যালি এখানে আসা সম্ভব, হরাইজন্টালি গেলে লেফট সাইডে এখানে আসা সম্ভব। এই চারটা ছাড়া প্রথম স্টেপে আর কোনো ঘরে কি যাওয়া সম্ভব? ওই যে ওয়ারিং এর রুল অনুযায়ী ইদার ভার্টিক্যালি যাবেন, না হয় হরাইজন্টালি যাবেন, না হয় বেন্ড করতে হবে, তাহলে ডায়াগোনালি যাওয়া যাবে না। তাহলে এস থেকে প্রথম স্টেপে একটা মাত্র গ্রিড আপনি জাম্প করতে পারবেন। তাহলে এস থেকে এই যে লেফট রাইটে এক দুইটা ঘর, আর উপরে আপ ডাউন দুইটা ঘর, এই চারটা ঘর ছাড়া আর কোনো ঘরে কি যাওয়া সম্ভব প্রথম স্টেপে, মানে প্রথম জাম্পে? যেহেতু একটা জাম্পে একটা মাত্র গ্রিড পার হইতে পারবেন, একটার বেশি গ্রিড যাওয়া যাবে না পার জাম্পে। বলেন তো, এস থেকে এই চারটা ঘর ছাড়া আর কোনো ঘরে কি যাওয়া সম্ভব? স্যার এক স্টেপে পসিবল না, এক ঘরে যেতে হবে। মানে এটা এই ঘরে কি আসা সম্ভব, এই ঘরটাতে? স্যার দুই স্টেপে আসা যাবে, বাট ডিরেক্ট এক আসা স্টেপে সম্ভব পসিবল না, না। ডিরেক্ট নিচে আসা সম্ভব বা না। এক্স্যাক্টলি, ভেরি গুড। অ্যাকর্ডিং টু লি অ্যালগোরিদম আপনাকে হয় ভার্টিক্যালি মুভ করতে হবে, না হরাইজন্টালি মুভ করতে হবে, রাইট? ডায়াগোনালি আপনি মুভ করতেই পারবেন না, তাই তো? তাহলে অ্যাকর্ডিং টু লি অ্যালগোরিদম এস থেকে আপনি এই ঘরে আসতেই পারবেন না এক লাফে, তাই না? এক লাফে আপনি এখানে আসতেই পারবেন না এই ঘরগুলোতে, তাই না? তাহলে আপনি যে এস থেকে যে ওয়ান 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 যে চারটা ঘর পাচ্ছেন, এই এস থেকে ওয়ান ওয়ান, এই ঘরটার ম্যানহাটন ডিস্টেন্স হচ্ছে আসলে কত? ওয়ান।
ঠিক আছে? এস, যেখানে যেখানে আমি ওয়ান লিখছি যেই ঘরগুলাতে, সোর্স থেকে বা এজ থেকে ওই ঘরগুলার প্রত্যেকগুলার ম্যানহাটন ডিস্টেন্স কত? ওয়ান। ঠিক আছে, এবার বলেন, স্টেপ নাম্বার ওয়ান হয়ে গেল, এবার আমরা স্টেপ নাম্বার টু তে আসি। স্টেপ টু। স্টেপ টু তে আবার আমরা একটা জিনিস, একই জিনিস করবো। বলেন তো স্টেপ টু এর ক্ষেত্রে, স্টেপ টু এর ক্ষেত্রে যেখানে যেখানে ওয়ান আছে সেই ঘরগুলা নতুন করে সোর্স হিসেবে সোর্সের মতো কাজ করবে। আবারও বলতেছি, স্টেপ টু তে আসার সময় স্টেপ ওয়ান এর ক্ষেত্রে এস লেখা যে ঘরটা, এ ছিল সোর্স, তাহলে ওর থেকে আপনি হরাইজন্টালি একটা একটা করে ঘর মুভ করে ওয়ান 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 চারটা ঘর পাইছেন। স্টেপ টু তে আসলে যেখানে যেখানে ওয়ান 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 বসাইছেন যেই গ্রিড গুলাতে, সেই গ্রিড গুলো এখন নতুন করে সোর্সের মতো কাজ করবে। কথা বুঝে গেছে? তাহলে আমাকে বলেন স্টেপ টু তে যদি এই যে এই ওয়ানটাকে যদি আপনি সোর্স ধরেন, তাহলে কি এই ঘরটা হবে কত? টু। এই ঘরটা হবে টু। এই ঘরটাও হবে কি? টু। ঠিক আছে? আবার এই যে এই ওয়ানটাকে যদি সোর্স ধরেন, তাহলে এই ঘরটা টু, এই ঘরটাও টু। ঠিক আছে? আবার এই ওয়ানটাকে সোর্স ধরলে এই ঘরটা টু অলরেডি বিয়ে ফেলছেন, উপরেরটাও টু। বুঝা গেছে? Yes, sir. আচ্ছা, এটাকে আমি আরেকবার দেখাই, যাতে কি আপনারা কেউ কোশ্চেন করতেছেন না, এখানে পরে কনফিউশন পড়ে যেতে পারেন। আমি আবার দেখাই। স্টেপ স্যার এটা কি এ স্টার অ্যালগোরিদমে ছিল এটা, ম্যানহাটন ডিসটেন্স? ম্যানহাটন ডিস্টেন্স বলুন তো আরেকবার। স্যার এ স্টার অ্যালগোরিদমও মেবি ছিল স্যার, এটা ম্যানহাটন ডিসটেন্স। হ্যাঁ হ্যাঁ, এটা আগে আপনারা পড়ে আসছেন। জি স্যার, বুঝতে আগে পারছি। অনেকগুলো শুধু এক্সট্রা অ্যালগরিদম, অনেকগুলো অ্যালগরিদমই পড়ে আসছেন আপনি এগুলো। ঠিক আছে? এই ম্যানহাটন ডিস্টেন্সের ব্যাপারটা অনেকগুলো গ্রিড রিলেটেড যত অ্যালগরিদম আছে সবগুলোতেই পড়ে আসছেন বেসিক্যালি আপনারা এটা। এই জন্য আপনারা ধরো কেএল পড়তে গিয়ে দেখলেন না, ওইখানেও কিছু জিনিস আপনারা আগে পড়ে আসছিলেন, ওই কিছুটা ইয়ার মতো, জানি বলে আহ গ্রেডিয়েন্ট ইয়ার যেটা, তাই না? জি স্যার, গ্রিডি অ্যালগোরিদম। হ্যাঁ, ওইখানের সাথে কেএল এর মিল আছে। সো এখানে হচ্ছে আপনার কার সাথে মিল আছে, এই যে বেসিক্যালি গ্রিড রিলেটেড যে কোনো জিনিসই আপনি যে ম্যানহাটন ডিস্টেন্সে পাবেন। আচ্ছা, তো বেসিক্যালি ম্যানহাটন এটা হচ্ছে এখন বলেন তো নতুন করে সেকেন্ড স্টেপে আপনার যেগুলো যেই গ্রিড গুলোতে ওয়ান লিখে রাখছেন সেগুলো থেকে আবার কাউন্ট করা শুরু করবেন, ওয়ানের পরে টু লিখবেন। তাহলে দেখেন তো, এই এই ঘরটা থেকে যদি আপনি উপরের দিকে মুভ করেন এটা হবে টু, এখান থেকে যদি লেফটে মুভ করেন টু, নিচের দিকে যে এই ঘরটাও কি টু, তাই না? তারপরে দেখেন তো এই যে আবার এই ওয়ানটাকে ধরলে কি, এ ওয়ান থেকে এইদিকে আসলে এটা টু, এ ওয়ান থেকে নিচের দিকে আসলে এটা টু, আবার এই ওয়ানটাকে ধরে কাজ করলে নিচেরটা টু অলরেডি হয়ে গেছে, উপরটাও টু। আর এই ওয়ানটাকে ধরলে যে দুইটা ঘর হইতো সেই দুইটা ঘর অলরেডি লিখে ফেলছেন আপনি। ঠিক আছে, টু টু। তাহলে আমাকে বেসিক্যালি বলেন, এই যে টি যে পৌঁছাইছেন, টি ব্ল্যাক কালারের যে লেখা টি যেটা, এই যে এই টি, এই টি তে আসতে, এস থেকে টি তে আসতে আপনার কয়টা ঘর, কয়বার জাম দিতে হয়েছে? দুইটা। দুইটা। বুঝলে না? তাহলে এই এস থেকে টি এর ম্যানহাটন ডিস্টেন্স কত? দুই। টু। এটা কি সবাই বুঝতে পারছেন? যারা বুঝতে পারছেন ভেরি গুড। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা আসলে আমি এটা বুঝাই ফেলছি। এখন আমি আপনাদেরকে ছবিতে নিয়ে যাই, তাহলে আরো ক্লিয়ার হবে। খেয়াল করেন এই ছবিটা দিয়ে, খেয়াল করেন এই যে এটা হচ্ছে আপনার এস। ঠিক আছে, আমি যদি বলি এই পয়েন্ট থেকে এই ঘর থেকে এই ঘরের ম্যানহাটন ডিস্টেন্স কত, আপনি কত লিখবেন? আপনি যদি বলেন আমি ডায়াগোনালি টান দিয়ে চলে আসবো এক লাফে, তাহলে আমার ম্যানহাটন ডিস্টেন্স ওয়ান, এটা কি হবে? না স্যার। না, এটা আসলে ম্যানহাটন ডিস্টেন্স হবে কত? টু। কারণ আপনার কেন টু হবে, কারণ এই ঘর থেকে এই ঘরে আসতে হইলে আপনি কোনাকুনি আসতে পারবেন না, আপনাকে আগে এখানে আসতে হবে, তারপর এখানে আসতে হবে, তাহলে দুইটা স্টেপ। প্রথম স্টেপে একটা গ্রিড, সেকেন্ড স্টেপে আরেকটা গ্রিড, এবং পার স্টেপে একটা চাইতে বেশি দুইটা গ্রিড, মানে একটার বেশি গ্রিড আপনি জাম্প করতেই পারবেন না, তাই না? তাহলে এই এস থেকে এই ঘরটার ডিস্টেন্স হচ্ছে ম্যানহাটন ডিস্টেন্স টু, এখানকার ম্যানহাটন ডিস্টেন্স টু, এটা আবার ওয়ান, এটা আবার টু, এটা আবার টু। ঠিক আছে? তাহলে সোজা কথা আমরা বলতে পারি কোনো একটা সোর্স থেকে তার অ্যাডজাসেন্ট যে গ্রিড গুলা সেগুলার ম্যানহাটন ডিস্টেন্স হচ্ছে ওয়ান। অ্যাডজাসেন্ট বলতে কি বোঝাচ্ছি দেখেন তো, এই যে সোর্স যদি হয়, এই সোর্সের অ্যাডজাসেন্ট হচ্ছে এটা, মানে একদম অ্যাডজাসেন্ট মানে কি একদম লেগে থাকা, যেটা গায়ে গায়ে লেগে থাকা, সেগুলো অ্যাডজাসেন্ট। এই যে এই ঘরগুলা যেগুলো রেড কালারে আমি আঁকতেছি এগুলো কিন্তু গায়ে গায়ে লেগে নাই, তাই না? এগুলো হচ্ছে কোনাকুনি লাগানো। তো গায়ে গায়ে যেগুলো লাগানো গ্রিন কালার বক্স করা সেগুলো হচ্ছে অ্যাডজাসেন্ট। তাহলে এই প্রত্যেক ঘর থেকে সোর্স থেকে তার পাশের অ্যাডজেসেন্ট সেলগুলোর ডিসটেন্স হচ্ছে ওয়ান ম্যানহাটন ডিসটেন্স। ঠিক আছে? আচ্ছা, আই হোপ বুঝতে পারছেন এটা। ওকে। এটা এটা যেহেতু এটা পড়াইলাম তাদেরকে একটা জিনিস আমি দেখাই দেখি দেখি আমাদেরকে আচ্ছা এটা নেক্সট পড়াই দিই, তারপরে একটা সলভ করে দিলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে ম্যানহাটন ডিসটেন্স এটা একটু মাথায় রাখেন, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে কিন্তু। ঠিক আছে, যে ম্যানহাটন ডিসটেন্স। আচ্ছা, এবার আসেন লি অ্যালগোরিদমটা আমরা কিভাবে করব।
লি অ্যালগোরিদমের কিভাবে করবো অলরেডি আপনার একটা বেসিক আইডিয়া পেয়ে গেছেন। লি অ্যালগোরিদমের প্রথম কাজ, একদম প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে এভাবে প্রত্যেকটা স্টেপে আপনার যে দুইটা পয়েন্টকে কানেক্ট করতে হবে, সোর্সের সাথে টার্গেটকে কানেক্ট করতে হবে। তো সোর্স থেকে আপনি এভাবে লি অ্যালগোরিদম দেওয়া শুরু করবেন। এই যে আপনি যে প্রথমে ওয়ান লিখতেছেন, স্টেপ ওয়ানে একটা ঘরে অ্যাডজেসেন্ট ঘরে ওয়ান লিখতেছেন, তারপরে স্টেপ টু তে গিয়ে যেখানে যেখানে ওয়ান লেখা সেগুলা থেকে আবার তার ওই 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 ওয়ান গুলার অ্যাডজেসেন্ট সেল গুলোতে আবার টু লিখতেছেন। এই যে এই জিনিসটা করতেছেন, ওয়ান ওয়ানের পরে টু, টু এর পরে থ্রি, থ্রি এর পরে ফোর, এই জিনিসটাকে আমরা বলি ওয়েভ প্রোপাগেশন। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা কি বলি? ওয়েভ প্রোপাগেশন। কেন ওয়েভ প্রোপাগেশন? কারণ ওয়ানের পরে টু, টু এর পরে থ্রি, আপনি একটার পর একটা গ্রিডে পৌঁছানোর চেষ্টা করতেছেন। ঠিক আছে, তো এই যে আপনার প্রথম কাজ হচ্ছে এই ওয়েভ প্রোপাগেশনটা করা। আপনার যে গ্রিডটা দেওয়া থাকবে সেখানে যে সোর্স দেওয়া থাকবে, সোর্স থেকে টার্গেটের দিকে আপনি, সোর্স থেকে আপনি কন্টিনিউয়াসলি ওয়েভ প্রোপাগেশন করবেন। স্টেপ ওয়ানে সোর্সের সাথে লাগানো অ্যাডজেসেন্ট সেলগুলোতে নাম লিখবেন ওয়ান। আবার স্টেপ টু তে যেগুলোতে নাম্বারিং করছেন ওয়ান, সেগুলোর সাথে অ্যাডজেসেন্ট যে সেলগুলো সেগুলোর নাম্বারিং করবেন টু। আবার স্টেপ থ্রিতে যেগুলো আগে টু ছিল সেই ঘরগুলোর অ্যাডজেসেন্ট সেলগুলোতে দিবেন থ্রি। এভাবে নাম্বারিং করে করে যেতে থাকবেন। কতক্ষণ পর্যন্ত যাবেন? যতক্ষণ না টার্গেটকে হিট করতেছেন। ঠিক আছে, টার্গেট যে গ্রিডে আছে সেই গ্রিডে যতক্ষণ না হিট করতেছে ততক্ষণ এভাবে ওয়েভ প্রোপাগেশন চলবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে স্টেপ ওয়ানে আপনি এই ওয়েভ প্রোপাগেশনটা করবেন, আমি এটা আগে বলে ফেলছি। সেকেন্ড স্টেপে গিয়ে ওয়েভ প্রোপাগেশনটা শেষ করবেন। ওয়েভ প্রোপাগেশন শেষ করে আপনি খেয়াল করবেন সোর্স থেকে টার্গেটে পৌঁছানোর সময় কোন রাস্তা ধরে গেলে আসলে আপনার ওয়েভ প্রোপাগেশন ধরে আগাইলে কোন রাস্তাতে গেলে সবচেয়ে শর্ট ডিস্টেন্স হচ্ছে। আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখি, এভাবে বললে হবে না আসলে। আচ্ছা এখানে, আচ্ছা এখানে খেয়াল করেন, আমি আপনাদেরকে এই এই ছবিটাতে দেখাই। মনে করেন আমাকে, আপনার কাজ হচ্ছে এই টার্গেট এটা, আপনার সোর্স হচ্ছে এটা, তাহলে আপনার কাজ কি? এই এমন ভাবে আপনি ওয়ারিং করতে হবে বা এমন একটা রাস্তা বের করতে হবে সোর্স এবং টার্গেটের মধ্যে যেন সবচেয়ে শর্টেস্ট রাস্তা হয়। তাহলে প্রথম কাজ কি বলেন তো? ওয়ারিং করা না? মানে সরি, ওয়েভ প্রোপাগেশন করা না প্রথম কাজটা আপনার? আচ্ছা, ওয়েভ প্রোপাগেশন যখন করবেন তখন ওয়ারিং যদি করেন, ওয়ারিং এর ক্ষেত্রে বলেন সোর্স থেকে টার্গেটে যাবেন, তাহলে প্রথম কাজ হচ্ছে সোর্স। তাহলে সোর্সের সাথে অ্যাডজাসেন্ট সেল কে কে আছে? এই যে এটা, এটাকে ওয়ান লিখবেন। এবার এটা, এটাকে ওয়ান লিখবেন, এটাকে ওয়ান লিখবেন। এই যে এগুলা কি অ্যাডজাসেন্ট সেল? যেগুলোতে আমি ক্রস দিছি এগুলা কি সোর্সের অ্যাডজাসেন্ট সেল? না স্যার, শুধু হরাইজন্টাল এবং ভার্টিক্যাল নেক্সট। এক্স্যাক্টলি, সোর্স থেকে সোর্সের যে গ্রিড আছে ওর সাথে ওর অ্যাডজাসেন্ট সেল হচ্ছে কোনগুলো? যেগুলো একদম ওর গায়ে গায়ে লেগে আছে পুরোপুরি। হ্যাঁ, আচ্ছা এই ব্ল্যাকটাতে কেন নাম্বারিং করতেছেন না? অবস্টাকেল হিসেবে এটা কাজ করে। অবস্টাকেল, এক্স্যাক্টলি, ব্ল্যাক কালারটা হচ্ছে অবস্টাকেল। অবস্টাকেলস সাথে আমরা নাম্বারিং করবো না, দ্যাটস ওয়াই। ভেরি গুড, ওকে। তো ব্ল্যাকটাতে আমরা অবস্টাকেল, যেহেতু এটা নাম্বারিং করার দরকার নেই, কারণ অবস্টাকেল আমরা ওয়্যার পাস করতে পারবো না, যে জায়গা দিয়ে ওয়্যার, যে গ্রিড দিয়ে ওয়্যারই যাওয়া সম্ভব না সেখানে নাম্বারিং করে কোনো লাভ নেই। আচ্ছা তাহলে খেয়াল করেন, এই যে আমি রেড, তাহলে এই যে ডায়াগোনাল বরাবর যেগুলো সেগুলোকে আমি মুছে দিলাম। ঠিক আছে, তাহলে মুছে দেওয়ার পরে আমার কাছে আছে কি? এই যে প্রথম স্টেপ ওয়ান, মানে আপনার স্টেপ ওয়ান বা আইকাস টু ওয়ান, মানে প্রথম ইটারেশনে আপনি এই জিনিসটা পেয়ে গেলেন। এবারে আইকাস টু টু তে যান। সেকেন্ড ইটারেশনে কোত্থেকে শুরু করবেন বলেন তো? প্রথম এই যে এই ওয়ান গুলা, যেখানে যেখানে ওয়ান লিখছেন এই ওয়ান গুলা নতুন করে এই ওয়ান গুলা থেকে আবার কি করবেন? নাম্বারিং করবেন। তাহলে এই ওয়ানের, এই ওয়ানের জন্য চিন্তা করেন অ্যাডজেসেন্ট কে সেল কে, এটা না? টু দিব। এই ওয়ানের অ্যাডজেসেন্ট সেল আবার কি আছে? এ আছে, একেও টু দিব, রাইট? ঠিক আছে, তারপরে এই যে এই ওয়ানটা, এই ওয়ানের অ্যাডজেসেন্ট সেল কে আছে? এটা আছে। আর নিচে দিয়ে গেলে এটা আছে, এটা অলরেডি একে দিয়ে ফেলছি। আর উপরের দিকে দিয়ে দেখেন এখানে একটা অ্যাডজেসেন্ট সেল আছে, রাইট? এটাও টু হবে, রাইট? আর এই যে এই ওয়ানটা, এই ওয়ানের একদিকে টু আমি বসাই ফেলছি, আর একটা অ্যাডজেসেন্ট সেল বা হরাইজন্টালি মুভ করলে একটু উপরের দিকে দিব না, কারণ এখানে আপনার অবস্টাকেল এটা। তাহলে বুঝে গেছে স্টেপ টু তে কি করছি? বুঝে গেছে এটা? সবাইকে বুঝতে পারছেন স্টেপ টু তে কি হয়েছে? কারো কোনো কোশ্চেন আছে স্টেপ টু নিয়ে? মাহি, আপনি কি আছেন? ইয়েস স্যার, আছি তো। বুঝতেছেন? হ্যাঁ স্যার। ওকে। ফয়সাল মনির, জি স্যার। বুঝতেছেন এটা? জি স্যার। ওকে, ভেরি গুড। রাকিব হোসেন স্যার, আপনি কি আছেন? ইয়েস স্যার। বুঝতেছেন? ইয়েস স্যার। না বুঝলে কিন্তু ক্লিয়ার করে নেন, কারণ হচ্ছে কেন, আমি নেক্সট অফলাইন ক্লাসে কিন্তু এটার উপরে ম্যাথ সলভ করাবো। ডিরেক্ট এই টপিকগুলো হয়তো রিপিট নাও করা লাগতে নাও করা হতে পারে, টাইম খুবই লিমিটেড আমাদের। ওকে, আচ্ছা তাহলে স্টেপ টু চলে গেল। এবার স্টেপ থ্রি তে আসেন। তিন নাম্বার স্টেপ মানে থার্ড ইটারেশনে এই টু গুলা থেকে আবার ওই টু গুলার অ্যাডজেসেন্ট সেলে যাওয়ার চেষ্টা করবো। তাহলে এই টুটাকে যদি ধরেন, এই টু এর অ্যাডজেসেন্ট সেল হচ্ছে এটা, তাই না?
আর কোনো অ্যাডজেসেন্ট সেল কি আছে, বাকি আছে এই 2 এর জন্য? নাই কিন্তু, দেখেন বাকিগুলো নাম্বারিং হয়ে গেছে। আর এই 2 যদি ধরেন, এই 2 এর অ্যাডজেসেন্ট সেল হচ্ছে এটা, আর এইদিকে তো এটা অবস্টাকেল দেওয়া যাবে না কিছু, এই 2 এর জন্য কোনো কিছু বাকি নেই, কারণ এইদিকেও অবস্টাকেল, এইদিকেও অবস্টাকেল, এইদিকে তো 1 অলরেডি নাম্বারিং করে আছে, নিচের দিকেও অবস্টাকেল। স্যার এগুলা 3 হবে না? সরি 3 হবে, সরি সরি, হ্যাঁ এগুলো 3 হবে, এগুলো 3 হবে। তাহলে এটা হচ্ছে 3, এটাও হচ্ছে 3। আচ্ছা এই 2 এর জন্য চিন্তা করলে এখানে 3 হবে, তাই? দেখেন তো আর কোনো ঘর কি বাকি আছে? 2 থেকে 3 তে যাওয়ার জন্য আর কোনো রাস্তা, আর কোনো ঘর কি দেওয়া যায় 2 থেকে 3? দেওয়া যায় না, রাইট? তাহলে এর পরের স্টেপে চলেন, i = 4 এ যাই। আচ্ছা আমরা কতক্ষণ পর্যন্ত ইটারেশন করছি? আমরা কিন্তু টার্গেটকে এখন হিট করিনি, টার্গেটকে হিট করার আগ পর্যন্ত আমাদের এই ওয়েভ প্রোপাগেশন চলবে। আচ্ছা এবার যেগুলাকে আমরা 3 নাম্বারিং করছিলাম, হুম, সেগুলাকে ধরে 4 এ যাওয়ার চেষ্টা করবো। তাহলে এই যে 3 এর অ্যাডজেসেন্ট সেল হচ্ছে এটা, এখানে 4 দিব। আচ্ছা, এটা নষ্ট হয়ে গেছে, এটা এটা হচ্ছে আমাদের 4। আর এই 3 ধরে কোনো কাজ নেই আসলে, কোনো তার দিকে কোনো অ্যাডজেসেন্ট সেল ফাঁকা নাই। আর এই 3 কে ধরলে এটা 4 হবে, উপরেরটাও 4 হবে, রাইট? দেখেন, ঠিক আছে এটা। এবার আমরা স্টেপ কোথায় যাব? 5 নাম্বার স্টেপে যাবো, i = 5। i = 5 গেলে এই 4টাকে ধরলে এই উপরেরটাও হবে 5, ওকে? আর এই 4 ধরলে এটা হবে 5, এটাও হবে 5। দেখেন আর কোনো ঘর কিন্তু দেওয়ার মতো নাই। তারপরে স্টেপে এবার এই 5 কে ধরে 6 এ যাওয়ার চেষ্টা করব। তাহলে এই 5 কে যদি ধরি, এর অ্যাডিশন এটা হবে 6, এটার জন্য আর কিছু নেই, বাট এইটাকে ধরলে এখানেও 6 হবে, আর কোথাও 6 দেওয়ার মতো নাই। আর এটাকে ধরলে উপরেরটা 6 হবে, এটাও 6 হবে, রাইট? এবার 6 থেকে এখানে কত হবে? এটা 7 দিতে পারবো, এটাকেও 7 দিতে পারবো, এটাকেও 7 দিতে পারবো। এবার বলেন তো, এটাও 7 হবে। বলেন তো আমার টার্গেট কি হিট করছে নাকি করে নাই? রেট দিলে করবে। না না, এই যে টার্গেট, আচ্ছা খেয়াল করেন, এই টি আর এস, এই দুইটা আসলে মেটাল। তাহলে আপনি এই যে এই ঘর পর্যন্ত আসলে আপনার মেটাল মেটাল পেয়ে গেছেন না? মেটালের সাথে মেটাল কানেক্টেড হয়ে গেছে না? ডিরেক্ট টার্গেটে কি, টার্গেটের যে ঘরটা, টার্গেট যে ঘরে আছে ওই ঘরে যাওয়া লাগবে নাকি তার আগের ঘরে আসলেই হয়ে যাবে? যেহেতু মেটাল, আগের টার্গেট, গুলো আসতে হবে। এক্স্যাক্টলি টার্গেটের ঘরে পৌঁছানোর দরকার নাই, টার্গেটের অ্যাডজাসেন্ট যে কোনো ঘরে আসলেই হয়েছে, আপনার কানেকশন মোটামুটি পেয়ে গেছেন, রাইট? তাহলে আপনার কি আর কোনো প্রোপাগেশন, মানে আর কোনো স্টেপ যাওয়া লাগবে? আর কোনো ইটারেশন করতে হবে আপনাকে? টার্গেটে চলে না আসছেন না? স্যার। টিকে কিন্তু হিট করছেন। তাহলে আপনি দেখেন, আপনি এভাবে যখন গ্রিড করছেন আপনার নিজের অজান্তেই, আসলে এই ওয়েব প্রোপাগেশন যখন করছেন আপনি আপনার অজান্তেই বেসিক্যালি সবচেয়ে শর্টেস্ট পাথেই চলে আসছেন। খেয়াল করেন, আপনি এবার ব্যাক ক্যালকুলেশন করবেন, ব্যাক প্রোপাগেশন করবেন। ব্যাক প্রোপাগেশন বলতে এই টার্গেটের সাথে পাইছেন কোনটা? 7 না? 7 এর পরে কোনটা আসে? 6, 6 এর পরে আসে 5, 5 এর পরে 4, 3, 2, 1। এই যে এই রাস্তা ধরে আপনি আগাইলে বেসিক্যালি এটাই হচ্ছে আপনার শর্টেস্ট পাথ। বুঝা গেছে? এই যে এই রাস্তা ধরে আসলে আপনার শর্টেস্ট পাথ। দেখেন তো, এই যে সোর্স, এইটা নিজে একটা মেটাল, টার্গেট ও নিজে একটা মেটাল। তাহলে এই ঘরগুলোতে যদি আপনি সবগুলা পুরো এই ঘরগুলোকে যদি মেটালে ভরাই দেন বা ওয়ারিং করে দেন, তাহলে বেসিক্যালি কি সোর্স আর টার্গেট কি হয়ে গেল? কানেক্টেড হয়ে গেল না? এর চাইতে কি আর কোনো শর্টেস্ট পাথ আছে সোর্স আর টার্গেটের মধ্যে? বলেন তো, এর চাইতে শর্ট কোনো রাস্তা কি আর সম্ভব? আপনি ওই গ্রিড করে আগাইছেন না? এর চাইতে কম গ্রিডে তো সম্ভবই না, কারণ আপনি এমন ভাবেই প্রোপাগেশনটা করছেন। সবাইকে এটা বুঝতে পারছেন? জি স্যার। ইয়েস স্যার। বুঝেন নাই কেউ আছেন এরকম? এটাই হচ্ছে রাউটিং অ্যালগোরিদম। বেসিক্যালি আপনি ওয়েব প্রোপাগেশন করে যেভাবে যেভাবে বলছি এভাবে প্রোপাগেশন করে যাবেন। প্রথমে সোর্স থেকে 1 এ যাবেন, অ্যাডজেসেন্ট ঘরগুলোতে 1 লিখবেন। অ্যাডজেসেন্ট মানে হয় ভার্টিক্যাল ঘর বা হরাইজন্টালি একদম লেগে থাকা যে ঘরগুলো সেগুলোকে নাম্বারিং করবেন। দেন 1 এর পরে আসবে, 1 গুলাকে সোর্স ধরে আবার 2 তে যাবেন, 2 গুলাকে ধরে 3 তে যাবেন, 3, 4, 5 এভাবে যেতে থাকবেন কতক্ষণ পর্যন্ত যাবেন? যতক্ষণ না পর্যন্ত টার্গেটের অ্যাডজেসেন্ট, টার্গেটের যে ঘরটা তার অ্যাডজেসেন্ট সেলে হিট করতেছেন। এভাবে যেতে যেতে টার্গেটকে হিট করার পরে আর আর ওয়েব প্রোপাগেশন করার দরকার নেই, তখন ব্যাক ক্যালকুলেশন করবেন, মানে নাম্বারিং করবেন। টার্গেটের পরের ঘরটা যেটা 7, 6, 5 এভাবে মিলাইলাম, এভাবে ব্যাক ক্যালকুলেশন করে যে রাস্তাটা পাবেন সেই রাস্তাটাই আপনার ডিজায়ার্ড শর্টেস্ট পাথ। ঠিক আছে? এই যে খেয়াল করেন আমরা যেটা আঁকছি, দেখেন
এই দেখেন, এই যে ব্যাক ট্রেস করতে বলছে, ব্যাক ট্র্যাক করতে বলছে আপনাকে। তো ব্যাক ট্র্যাক করা মানে হচ্ছে ফ্রম দ্য টার্গেট সেল টি ব্যাক টুয়ার্ডস দ্য সোর্স সেল এস, মানে টি থেকে ওয়েব প্রোপাগেশন শেষ হয়ে যাওয়ার পরে টি থেকে আপনি সোর্সের দিকে, পেছনের দিকে এটা ইয়া করবেন। এটা করলে দেখবেন যে মিলে গেছে। দেখেন এই যে এখানে অ্যারো দিয়ে দেখা দিচ্ছে, দেখেন এই যে অ্যারো, এভাবে গেলে আপনার আসলে শর্টেস্ট ব্যাক ট্র্যাক করছেন। মানে কি 7 এর পরে অবভিয়াসলি 6 এ আসতে হবে, 5 আসতে হবে, 4 আসতে হবে, 3 আসতে হবে। দেখেন অন্য কোনো রাস্তায় গেলে পাবেন না কিন্তু এটা। দেখেন অন্য কোনো রাস্তায় গেলে কিন্তু 7 এর পরে 6 এভাবে আসতেছে না। 7, এই যে এই 7 এর পরে আশেপাশে আর কোথাও 6 নাই, এই একটাই 6 আছে। 6 এর পরে আশেপাশে আর কোথাও 5 নেই, এই একটাই 5। 5 এর পরে 4 আছে, এখানে গিয়ে কোনো লাভ নেই আপনার, এখানে আসতে হবে 4। 4 এর পরে যেখানে 3 আছে আর কোথাও 3 নেই, এরপরে 2, এখানে আর কোনো 2 নেই, 2 এর পরে 1 আছে, দেখছেন? তো আপনি ব্যাক ট্র্যাক করলে অটোমেটিক্যালি শর্টেস্ট রাস্তাটা এমনি পেয়ে যাবেন। এতটুকু বুঝা গেছে? সবাই এতটুকু বুঝতে পারছেন? স্যার বেসিক্যালি প্রথমে ম্যাপ করে পরে হচ্ছে ওই ব্যাক ক্যালকুলেশনটা করব। আপনি আগে ওয়েব প্রোপাগেশন করবেন, ওয়েব প্রোপাগেশন করে তারপরে ব্যাক, মানে যখন টার্গেট হিট করবেন এরপরে আর ওয়েব প্রোপাগেশনের দরকার নেই। টার্গেটের অ্যাডজাসেন্ট যে কোনো একটা, টার্গেটের অ্যাডজাসেন্ট সেল মানে কি, এটা হচ্ছে টার্গেট, এর অ্যাডজাসেন্ট হচ্ছে এই ঘরটা হচ্ছে ওর অ্যাডজাসেন্ট, এই ঘরটা হচ্ছে ওর অ্যাডজাসেন্ট, উপরের ঘরটা হচ্ছে ওর অ্যাডজাসেন্ট, নিচের এই ঘরটা হচ্ছে অ্যাডজাসেন্ট। লেগে লেগে আছে যে ঘরগুলো, ওইগুলোর যে কোনো একটা ঘরে যদি চলে আসেন, হিট করেন, এরপরে আর করার দরকার নেই, এবার ব্যাক প্রেস করবেন, দ্যাটস ইট। বুঝা গেছে? আর মোর দেন ওয়ান অপটিমাল পাথ হতে পারে? আপনি বলেন মোর দেন ওয়ান আসলে সম্ভব না। খেয়াল করেন, আপনি এমন হইতে পারে যে একটা ঘরে মাল্টিপল রাস্তায় গেছেন এবং ডিস্টেন্স একই, তাই না? এটা হওয়ার একটা চান্স আছে। সেটা কখন, মনে করেন আপনি যদি টার্গেটটা যদি এখানে হইতো, তাহলে এখানে আপনাকে 8 দিতে হইতো, এখানে 8 দিতে হতো, তাহলে কি এখান দিয়ে গেলেও 8টা ঘর, এখান দিয়ে গেলেও কয়টা ঘর? 8টা ঘর। তাহলে এই দুইটার যে কোনো একটাই আপনার, যে দুটাই অ্যান্সার হবে অ্যান্সার। তবে হ্যাঁ, যদি আপনার এমন হয় যে এভাবে প্রোপাগেশন করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা রাস্তা দিয়ে গেলে একই সংখ্যক মানে স্টেপ লাগতেছে, মানে 7টা স্টেপে লাগতেছে মনে করেন দুইটা রাস্তায়, কিন্তু তখন দুটাই অ্যান্সার হবে। যদি যদি একই রকম হয় তাহলে দুটাই অ্যান্সার হবে। কিন্তু যদি বেন্ড, নাম্বার অফ বেন্ড, এখানে এখান থেকে এই সোর্সের নাম্বার অফ বেন্ড কয়টা বলেন তো? এই যে একটা তিনটা। বেন্ড, আর একটা। একটা বেন্ড, এই যে একটা বেন্ড দেখছেন, দুইটা না স্যার? আর একটা বেন্ড কোথায় হচ্ছে? স্যার যে এস থেকে ওয়ান থেকে টু তে। আচ্ছা এটা কি, সরি স্যার। এটা কি বেন্ড বেন্ড করবেন আপনি? হ্যাঁ, বেন্ড করতে হবে তাহলে। হ্যাঁ, তাহলে এই দুইটা বেন্ড, ঠিক আছে। তাহলে আপনি যদি সোর্স থেকে টার্গেটে এমন কোন রাস্তা পাইতেন যে রাস্তা দিয়ে গেলে স্টেপ সংখ্যা 7ই লাগতেছে, কিন্তু বেন্ড সংখ্যা একটা, দুইটা না, তখন কি এটার জায়গায় ওইটা হয়তো আপনার অ্যান্সার, তাই না? তাহলে আপনার শর্টেস্ট পাথ বা অপটিমাইজড পাথ হওয়ার শর্ত হচ্ছে এক, প্রথম যেটা হইতে হবে সেটা হচ্ছে শর্টেস্ট পাথ, প্রথম শর্ত এটা। সেকেন্ড শর্ত হচ্ছে কি, লেস নাম্বার অফ বেন্ড, তাই না? বুঝা গেছে? এই দুইটা যদি মাল্টিপল অপশন চলে আসে যে দুইটার জন্য একই পরিমাণ রাস্তা লাগতেছে, তখন দেখবেন যে কোন রাস্তা দিয়ে গেলে বেন্ড সংখ্যা কম হচ্ছে। যে রাস্তা দিয়ে গেলে বেন্ড সংখ্যা কম হবে সেটাই আপনার রাস্তা, সে দুইটার মধ্যে ওটাই অ্যান্সার। আর যদি দেখেন যে না, শর্টেস্ট পাথ মানে দুই ক্ষেত্রে 7টা ইটারেশন লাগতেছে, আবার বেন্ড সংখ্যাও সেম, তাহলে দুইটা যে কোনো একটা দিলেই অ্যান্সার হবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি আপনাদেরকে? খেয়াল করেন, যদি আপনাদের কনফিউশন যদি না যেয়ে থাকে, একটু ক্লিয়ার করার চেষ্টা করি। মনে করেন আমি নতুন করে গ্রিডটা আঁকতেছি। মনে করেন এই আমার টার্গেট হচ্ছে আমার এটা, এই দিস ইজ মাই টার্গেট নাও। তাহলে আমার কয়টা ইটারেশন করতে হইতো বলেন তো? এখানে 8 দিতে হইতো না? সরি, স্যার ওই যে ওখানেও 8 হবে স্যার বলে। তাই না? তাহলে বলেন তো, আপনি 8 দেওয়ার কারণে কয়টা রাস্তা পাইছেন এরকম আপনি? 3টা পসিবল রাস্তা হয়ে গেছে না? একটা হচ্ছে এই যে এটা, আরেকটা হচ্ছে এই যে এটা, আরেকটা হয়ে গেছে এটা, তাই না? এই 3টা রাস্তা হয়েছে কিনা? Yes, sir. ডিফারেন্ট কালার দিয়ে দেখাই তাহলে সুবিধা হবে। আরেকটা হচ্ছে এটা। তাহলে এই 3টা রাস্তা দিয়ে গেলেই কি প্রোপাগেশন কয়টা হচ্ছে? 8টা 8টা করে হচ্ছে না? দেখেন এই ঘরটাও কিন্তু টার্গেটেড অ্যাডজেসেন্ট সেল, এটাও টার্গেটেড অ্যাডজেসেন্ট সেল, এটাও টার্গেটেড অ্যাডজেসেন্ট সেল। আপনি 8টা
এই নাম মানে 8টা ইটারেশনেই মোটামুটি এই টার্গেটের 3টা ডিফারেন্ট অ্যাডজেসেন্ট সেলে পৌঁছাই গেছেন। তাহলে 3টাই তো রাস্তা, তাহলে ব্যাক ট্রেস করলে এই যে এই ঘর থেকে যদি আসেন তাহলে এই রেড কালার ধরে এইখান দিয়ে যাওয়া যায়, আবার এই 8 ধরলে এখান থেকে এখান দিয়ে যাওয়া যায়, আবার এটা ধরলে এখান দিয়ে এখান দিয়ে আসা যায়। তো 3টা রাস্তায় কি নাম, এই 3টা রাস্তার ক্ষেত্রে কি ইটারেশন নাম্বার সমান না? এইটি আসছে না? তাহলে Yes, আপনার sir. অ্যান্সার কোনটা? এখন দেখবেন কি নাম্বার অফ বেন্ড কোথায়, কোন রাস্তা দিয়ে গেলে নাম্বার অফ বেন্ড কম হচ্ছে। তাহলে আপনি দেখেন, চলেন আমরা দেখি যে কোন রাস্তা দিয়ে গেলে নাম্বার অফ বেন্ড কম হচ্ছে। এই যে এই রাস্তা যদি ধরেন, এই যে এই রাস্তাটা যদি ধরেন আর কি, যে এটা, এটা ধরলে কি হবে, এই যে এখানে একটা বেন্ড হবে, এখানে একটা বেন্ড হবে, দুইটা, এখানে আরেকটা বেন্ড হচ্ছে না, তিনটা, এখানে আরেকটা বেন্ড হচ্ছে, তাই ধরুন না? চারটাতে। চারটা বেন্ড হচ্ছে। আর এই যে এই রাস্তা ধরে করলে কি হবে, এখানে একটা বেন্ড হচ্ছে, এখানে একটা বেন্ড হচ্ছে, আর কোনো বেন্ড হচ্ছে? মাত্র দুইটা। আর নিচেরটা ধরে গেলে এখান দিয়ে একটা বেন্ড হবে, এখানে একটা বেন্ড হবে, তারপর এখানে একটা তিনটা হবে, আসতেছে না। তিনটা বেন্ড। তাহলে আপনি বলেন অ্যান্সার কোনটা রাইট? দুইটা যেটা ডান এই যে, পাশে। দুইটা। এই যে এটা হবে আপনার অপটিমাইজড রাস্তা, কারণ এখানে নাম্বার অফ ইটারেশন 8টাই লাগতেছে, কিন্তু বেন্ড সংখ্যা হচ্ছে দুইটা। আর বাকি যে দুইটার ক্ষেত্রে আপনি দেখেন আমি এঁকে রাখছি, এই যে এই রাস্তা ধরে যদি যান, এই রাস্তাটা ধরে ধরে যান, এখান দিয়ে গিয়ে এখান দিয়ে যদি এখান দিয়ে আসেন, তখন এই একটা বেন্ড, এখানে একটা বেন্ড, এখানে একটা বেন্ড, এখানে একটা বেন্ড, চারটা বেন্ড লাগতেছে। আর নিচেটা ধরে গেলে তিনটা বেন্ডিং লাগতেছে। তাহলে কোনটা অপটিমাইজ রাস্তা? ওই যে ব্লু ডার্ক ব্লু কালার যেটা, সেটাই হচ্ছে আপনার অপটিমাইজ রাস্তা, কারণ এখানে বেন্ড সংখ্যা মাত্র দুইটা। বুঝানো গেছে এটা? Yes, sir. সবাই কি ক্লিয়ার? এখান থেকে কিন্তু কুইজে বা মিডে এখান থেকে কোশ্চেন আসবে, এরকম টাইপেরই কোশ্চেন দিবে কিন্তু। হুম। আই হোপ যে আপনারা বুঝছেন। যারা বুঝেন নাই, এখনো সময় আছে কোশ্চেন করেন। হাসিন প্রান্তর, আপনি কি বুঝতেছেন? ফারহান হাসিন প্রান্তর, তো আপনার কথা তো শুনতে পাই না। চ্যাট চ্যাট বক্সে লিখেন, সমস্যা নেই। শামসুদ দোহা সিয়াম, বুঝতেছেন? সিয়াম, আপনি কি আছেন? শামসুদ দোহা সিয়াম, উনি নাই জি দেখেন। স্যার। ও জি আচ্ছা, স্যার, আছে স্যার। বুঝতেছেন আপনি? জি স্যার। ওকে, নিদার আইসা, বুঝতেছেন? জি স্যার। ওকে, তো এই যে এই বেন্ডিং এর প্রবলেম গুলো, এইগুলা থেকে কিন্তু ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, আপনাকে মানে প্যাচে ফেলানোর জন্য এরকম কোশ্চেন আসতে পারে। আহ, তো এটা আনইউজুয়াল না। আর কে কে আছেন? ওকে, ঠিক আছে। তাহলে এই যে এটা গেল ওয়ান, একটা কাইন্ড অফ মানে প্রবাবল টাইপ অফ প্রবলেম। তো এই রাস্তা তাহলে অপটিমাইজ রাস্তা, যিনি কোশ্চেন করছেন, ভেরি গুড। অপটিমাইজ রাস্তা মাল্টিপল হইলে এইভাবে অ্যান্সার করবেন, দেখবেন যে নাম্বার অফ বেন্ডস কোথায় কম হচ্ছে। ঠিক আছে, এইবার তাহলে এই প্রবলেমটা গেল। আচ্ছা দেখেন, দ্য থাম রুল ইজ নট টু চেঞ্জ দ্য ডিরেকশন অফ রিচেস আনলেস ওয়ান হ্যাজ টু ডু সো। ওকে, মিনিমাইজ, দেখেন মিনিমাইজেস নাম্বার অফ বেন্ডস। ঠিক আছে, তাহলে নাম্বার অফ বেন্ডস যতটা কম রাখা সম্ভব সেটাই করতে হবে আপনাকে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে লেভেল ক্লিয়ারেন্স মানে কিছুই না, এটা বলছে এবার আপনাকে ওই যে লেভেল বাকি বা মানে প্রথম স্টেপ কি ছিল, ওয়েব প্রপাগেশন করা, তারপরে ব্যাক ট্রেস করা, তারপরে বলছে এই যে যে ট্রেস করার সময় যে রাস্তা পাইছেন এটা ছাড়া বাকি সবগুলোকে মুছে দিতে বলছে। এগুলো সব মুছে দিতে বলছে, এগুলো লেভেল ক্লিয়ারিং বলতেছে। তো মুছে দিলে যেটা হবে আপনার মানে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন বাকি সব মুছে দিচ্ছি, জাস্ট এই রাস্তাটা রেখে দিচ্ছি। তো তিনটে স্টেপ আপনাদেরকে মানে এই লিমেজটা করতে হবে। প্রথমটাতে ওয়েব প্রপাগেশন, সেকেন্ডটা ব্যাক ট্রেস, 3 নাম্বারটা ক্লিয়ার একটা ছবি। এরকম মানে 3টা ছবি আঁকবেন যদি এভাবে আঁকতে বলে আপনাকে। ঠিক আছে। আচ্ছা, এই যে এক্সাম্পল, এটা এটা আমরা অলরেডি করছি। ঠিক আছে, এই যে এখানে আরো এলাবোরেটলি দেখাচ্ছে আপনাদেরকে। এই যে ক্লিয়ার করলো, ফাইনাল আউটপুট হচ্ছে এটা। ঠিক আছে, এইভাবে ফাইনাল আউটপুট 3টা ছবি, প্রথমটা ওয়েব প্রপাগেশন দেখাইছে, 2 নাম্বারটাতে ব্যাক ট্রেস দেখাইছে, 3 নাম্বারটাতে লাস্টে ফাইনাল আউটপুট। পরীক্ষা আসলে এই 3টা ছবি দেখাবেন আপনারা। ঠিক আছে, 3টা করে ছবি দেখাবেন। আবারও বলতেছি, 3টা করে ছবি দেখাবেন। ঠিক আছে। ওকে, এবার আসেন, বেসিক্যালি এবার এই লি মেজটা নিয়ে এতটুকু হচ্ছে সবচেয়ে বেসিক জিনিস। হোয়াট ইফ যে মনে করেন যে আপনাকে মাল্টিপল টার্গেট দিয়ে দিল, তখন কি করবেন? দেখেন, এই যে মাল্টিপল টার্গেট দিয়ে দিচ্ছে আপনাকে এখন, দেখছেন? তো মাল্টিপল টার্গেট দিলে তখন কিভাবে করবো এটা? ঠিক আছে, ধরেন মাল্টিপল টার্গেট দিয়ে দিচ্ছে এভাবে আপনাদেরকে।
তখন এই মাল্টিপল টার্গেটের ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন, কোনটাকে আগে করবেন? আচ্ছা, তো মাল্টিপল টার্গেট হোক বা একটা হোক বা 100টা হোক, আপনার কিছু যায় আসে না। আপনার কাজ হবে সোর্স থেকে ওয়েব প্রোপাগেশন শুরু করে দেওয়া। ঠিক আছে, আমি আবারও বলি, যদি মাল্টিপল টার্গেট থাকে চিন্তা করার কিছু নাই, আপনার কাজ হবে সোর্স থেকে ধরে ওয়েব প্রোপাগেশন, মানে আপনার স্টেপ 1 শুরু করে দেওয়া, ওয়েব প্রোপাগেশন করবেন। কতক্ষণ পর্যন্ত ওয়েব প্রোপাগেশন করবেন? যতক্ষণ পর্যন্ত দুইটা টার্গেট, যদি মাল্টিপল টার্গেট থাকে, মাল্টিপল টার্গেটের যে কোনো একটা টার্গেটে হিট করার পরে ওয়েব প্রোপাগেশন থামাই দিবেন। একটা কথা বলি, মাল্টিপল টার্গেট থাকলে ওয়েব প্রোপাগেশনও মাল্টিপল টাইমস করতে হবে। ঠিক আছে, যে আগেরটাতে দেখাই, এই যে এখানে কয়টা টার্গেট আছে বলেন তো? একটা মাত্র টার্গেট, তাই আপনি একবার ওয়েব প্রোপাগেশন করছেন, একবার একবার ওয়েব প্রোপাগেশনে 7বার ইটারেশন হয়েছে। ওই যে কেএলএ পড়ে আসছেন, ঠিক আছে না, একটা পাসের মধ্যে অনেকগুলো ইটারেশন হয়, লিতেও সেম, একবার ওয়েব প্রোপাগেশন করছেন, সেখানে 7বার ইটারেশন করতে হয়েছে। মাল্টিপল টার্গেট থাকলে যতগুলো টার্গেট থাকবে ততবার ওয়েব প্রোপাগেশন করতে হবে, প্রত্যেক প্রোপাগেশনে মাল্টিপল ইটারেশন থাকতে পারে। ঠিক আছে, তাহলে খেয়াল করেন, আপনার যদি মাল্টিপল টার্গেট থাকে তাহলে মাল্টিপল টাইমস যতগুলো টার্গেট ততবার ওয়েব প্রোপাগেশন করবেন। ঠিক আছে, তাহলে আপনি প্রথম যখন ওয়েব প্রোপাগেশনটা করবেন, প্রথম ওয়েব প্রোপাগেশনটা কখন থামাবেন? যখন মাল্টিপল টার্গেটের যে কোনো একটা টার্গেট আপনি হিট করে ফেলবেন, তখনই ফার্স্ট ওয়েব প্রোপাগেশন স্টপ। এরপরে সেকেন্ড ওয়েব প্রোপাগেশনে যাবেন। কিন্তু এই যে ফার্স্ট ওয়েব প্রোপাগেশন আর সেকেন্ড ওয়েব প্রোপাগেশন, এটার মাঝে একটা ছোট্ট একটা স্টেপ আছে, সেটা আমরা সেটাই মেইন কাহিনী, সেটা আপনাকে দেখাবো এখন। তাহলে আমরা স্যার, মনে করি, জি বলেন। এখানে কি এরকম জিনিসটা যে ফার্স্ট ওয়েব প্রপাগেশনে যখন মনে করেন T2 এর জন্য আমরা ফার্স্ট পার্টটা পেয়ে গেলাম, হুম হুম। তখন এরপরে T2 এর জন্য সব পার্ট পাইছে ওগুলা ব্লক করে সেকেন্ড বার আবার রিডু করব? না না, কিছুটা কাছাকাছি গেছেন, কিন্তু পুরোটা না আমি দেখাচ্ছি, এখনই দেখেন, এখনই ক্লিয়ার হয়ে যাবে, দেখেন। তাহলে আপনি প্রথমে মাল্টিপল টার্গেট আছে, আপনার ম্যাটার না, আপনি T1 এর সাথেও মিশতে পারেন, T2 এর সাথে আগে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার কাজ হচ্ছে প্রথমে ওয়েব প্রোপাগেশন শুরু করে দেওয়া। তাহলে শুরু করে দিলাম এস থেকে, প্রথম ওয়েব প্রোপাগেশন, এটা 1, এটা 1, এটা 1। ঠিক আছে, আর কোনোটা কি দেওয়া যায়? এটা তো অবস্টাকেল, দেওয়া যাবে না। তারপরে কোথায় যাবেন? 2। এই 1 ধরে এটাকে 2 বলা যায়, এটাকে 2 বলা যায়, A1 এর অ্যাডজেসেন্ট হচ্ছে এটাও 2, আবার A1 এর অ্যাডজেসেন্ট হলে এটা 2, এটাও 2। আবার এই ওয়ানটাকে ধরলে এটা 2 হইতো, একে বলছি 2, এটাও 2। ঠিক আছে, এবার 3 নাম্বারে আসেন। এরপরে এটাকে যদি ধরেন, এটা হবে 3। আবার এইটাকে ধরলে এটা হবে 3। এই যে এটাকে ধরলে এটা হবে 3। এই 2টাকে ধরলে এখানেও 3। বুঝে গেছে? আর কোনোটা বাকি নেই। ওকে, 3 এর পরে এবার আবার 4-এ যাবেন, এই 3 কে ধরলে এখানে 4, আবার এখানেও 4। এই 3টা করলে আবার এখানেও 4 আসে, অলরেডি লিখে ফেলছি। এই 3 কে ধরলে এখানেও 4 আসে, এখানেও 4 আসে। বলেন তো, 4 পর্যন্ত যাওয়ার পরে টার্গেট কি কোনোটা হিট করছে আমার? জি স্যার। হ্যাঁ, T2 হিট। T2 কে হিট করছে অলরেডি, তার মানে আপনার ফার্স্ট প্রোপাগেশন যেটা, এই যে আপনার ফার্স্ট প্রোপাগেশনে আপনি T1 কে পান নাই, T2টাকে আগে পেয়ে গেছেন। তাহলে এই ফার্স্ট প্রোপাগেশনের প্রথম কাজ কি? যাকে যাকে পাইছেন সেই রাস্তাটাকে আপনি কি করবেন? সেই রাস্তাটা অপটিমাইজ রাস্তা পেয়ে গেছেন, এই অপটিমাইজ রাস্তা হচ্ছে এটা। তাহলে এই রাস্তাটা আপনার এখন, এই পুরোটা এখন মেটাল দিয়ে মানে ওয়্যারিং করে দিবেন, তাই না? এই পুরো রাস্তা ওয়্যারিং করে দিবেন, তাহলে সোর্সের সাথে এই একটা টার্গেট তো হয়ে গেল, একটা টার্গেট পেয়ে গেছেন, একটা স্টেপ শেষ। এই দেখেন, এই যে আমি ব্লু কালার করছি, এই পুরো ব্লু কালারটা কি? এটা কি ওয়্যার না বলেন তো? আমার রাউটিং এর মানে কি? টার্গেটের সাথে সোর্সকে কানেক্ট করা, ওয়্যার দিয়ে কানেক্ট করা। তাহলে বলেন তো, এই যে SRT2, এটা পুরোটা কি? এই পুরো পোর্শনটা কি ওয়্যার না? আমি আগের প্রথম ফার্স্ট প্রোপাগেশনটা ডান, ফার্স্ট প্রোপাগেশনের নাম্বারিং গুলো মুছে ফেললাম। বলেন পুরোটা ওয়্যার কিনা? জি স্যার। এই যে ইয়েস টি স্যার। টি এর সাথে এস এর সাথে T2 যে পুরোটা কানেক্ট করলেন, এই পুরোটা এখন ওয়্যার হয়ে গেছে না? ফার্স্ট হ্যাঁ, প্রোপাগেশন কিন্তু শেষ। এইবার খেয়াল করেন, পুরোটা যেহেতু ওয়্যার, ওয়্যার মানে কি? মেটাল না? মেটাল কিনা? হ্যাঁ, হ্যাঁ, এই যে সোর্স, এই সোর্স সোর্স যেটা দেওয়া, এই সোর্সটাও মেটাল। এই T2 যেটা দেওয়া, এই ঘরটাও মেটাল। এই T1 যেটা দেওয়া, এটাও মেটাল। এগুলো সবগুলো আসলে মেটাল। তাহলে আমাকে একটা কথা বলেন, সোর্সের সাথে যখন T2 কানেক্ট হয়ে গেল, তখন আলটিমেটলি এই পুরাটা একটা মেটালের পার্ট হয়ে গেল না? যেহেতু শর্ট হয়ে গেছে না পুরাটা মেটাল দিয়ে কানেক্ট করার কারণে? হ্যাঁ, মানে পুরোটা শর্ট। পুরাটা শর্ট হয়ে গেছে কিনা বলেন তো? এই যে এখানে গ্রিড ছিল, এই গ্রিড টির যা যা সবগুলো একটা সাথে শর্টেড না? T2, এস, সাথে হ্যাঁ, এই মাঝখানে যে গ্রিড গুলা যা আছে সবগুলাকে একটাই পয়েন্ট না? সবগুলো শর্ট হয়ে গেছে না? বেসিক্যালি আপনি এই যে সোর্স যে কথা, এই পয়েন্টও একই কথা।
এই প্রত্যেকটা ব্লকই আসলে এক একটা সোর্স, প্রত্যেকটা ব্লকই আসলে একই পয়েন্টকে মিন করতেছে না? এটা কি বুঝাতে পারছি আপনাদেরকে? জি বুঝেন স্যার। নাই? বুঝেন নাই কেউ আছেন? এই যে এই পুরো আমার যে রেড কালার দেওয়া, দেওয়া রেড কালার দিয়ে বক্স করা, এই পুরাটাই যে এখন সোর্স, এটা কি বুঝা গেছে? কোনো কনফিউশন আছে আপনাদের মধ্যে এটা নিয়ে? পুরোটাই সোর্স, কারণ এই যে সোর্স বা টার্গেট, আপনার একটা কথা বলি, আমরা যে রাউটিং যে করতেছি, আমরা মনে আছে এই যে সোর্স আসলে একটা পিন, এটা মেটাল পিন, ঠিক আছে? টার্গেট যে বলতেছি, টার্গেটটা একটা মেটাল পিন, ঠিক আছে? এটা আসলে এগুলো সবগুলোই মেটাল পিন। তাহলে এই সোর্সের সাথে টার্গেটকে ম্যাচ করার জন্য মাঝের যে ব্লকগুলোকে ওয়্যারিং করতেছি, তাহলে একটা পিনের সাথে আরেকটা পিনকে ওয়্যারিং করতেছি। এখন এই যে সোর্স, যেটা পুরোটাই মেটাল পিন, T2 পুরোটা মেটাল পিন, সোর্সের সাথে T2টাকে মেটাল পিন দিয়ে ওয়্যারিং করলাম, তাহলে সোর্স আর টার্গেট সেম হয়ে গেলো পুরো রাস্তাটাই। মাঝখানে যে ওয়্যার সহ পিন সহ পুরাটাই এখন কি হয়ে গেল? পুরোটাই এখন নিউ সোর্স হিসেবে কাজ করবে না? যেহেতু শর্ট হয়ে গেছে, দুইটা পয়েন্টকে শর্ট, তার দিয়ে শর্ট করে দিলে কি হয়ে যায়? প্রত্যেকটা জিনিস একই হয়ে যায় না? এটা তো আপনারা যে পড়ে আসছেন, মেটাল মানে ওয়্যার, ওয়্যার মানে মেটাল, মেটাল মানে শর্ট হয়ে যাওয়া, সোজা কথা। তাহলে এখন এই পুরোটা এখন সেকেন্ড প্রোপাগেশন যে যাবেন, সেকেন্ড প্রোপাগেশনের ক্ষেত্রে কি এই যে ব্লু রেড কালারের বক্সের মধ্যে দেওয়া পুরোটাই কি এখন সোর্সের মতো কাজ করবে কিনা বলেন তো? স্যার আপনি যিনি কোশ্চেন করছিলেন যে অবস্টাকেল হয়ে যাবে, অবশ্যই অবস্টাকেল না। প্রথম প্রোপাগেশনের পরে যে রাস্তাটা পাইছেন, প্রত্যেকটা রাস্তা মানে অবস্টাক সোর্স সহ পুরোটাই আসলে কি হয়ে যাবে এখন? স্যার সোর্সের একটা মতো কাজ কোয়েশ্চেন স্যার। জি, পুরোটাই সোর্স। স্যার পুরোটাই source। কোয়েশ্চেনটা হলো যে আমরা মানে সোর্স থেকে T2 তে কেন যাচ্ছি? বেসিক্যালি সোর্স একটা সার্কিট আছে, ওটার সাথে T2 সার্কিটটা কানেক্ট করতেছি পিন দিয়ে, রাইট? সোর্স থেকে T2 তে যাচ্ছেন মানে সোর্স একটা পিন, এখানে মনে করেন একটা এন্ড গেট থাকতে পারে, এই এন্ড গেটের একটা পা হচ্ছে মনে করেন এই সোর্সের পাটা, তাহলে আপনি বেসিক্যালি এন্ড গেটের এই পাটার সাথে এই T2 এর এখানে মনে করেন একটা ইনভার্টার আছে, এই ইনভার্টার একটা পিন আপনি কানেক্ট করতে চাচ্ছেন। দ্যাটস ওয়াই এই সোর্সের যে এই পিন, এই সোর্সের সাথে এই এজটাকে কানেক্ট করতে চাচ্ছেন। ওকে স্যার। বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে। তো বেসিক্যালি এই যে এই সোর্স হচ্ছে একটা পিন, মানে আপনি ওই যে পড়াইছেন আপনাদেরকে, এই যে প্রত্যেকটা ব্লকের সাথে প্রত্যেকটা ব্লকের একটা ইন্টার কানেকশন থাকে। তো ইন্টার কানেকশন গুলো কি? একটা ব্লকের একটা পিনের সাথে অন্য একটা ব্লকের আরেকটা গেটের পিনের সাথেই তো কানেক্ট হবে, রাইট? ওই পিনটাই হচ্ছে সোর্স, ওই কোনো একটা পিন হচ্ছে সোর্স, কোনো একটা অন্য কোনো ব্লকের অন্য কোনো গেটের কোনো একটা পা হচ্ছে ইনপুট বা আউটপুট পিন, হচ্ছে একটা T2 টার্গেট। তাহলে এখন এস এর সাথে T2 কে কেন আগে কানেক্ট করছি? কারণ আমি এস থেকে প্রথম প্রোপাগেশন শুরু করছি, প্রোপাগেশন শুরু করার পরে T2টাকে আগে পেয়ে গেছি, তাই T2 এর সাথে সোর্সটাকে আগে কানেক্ট করে দিছি। তাই এখন পুরো এন্টায়ার রেড রেড বক্স করা পুরোটাই এখন নতুন করে সোর্সের মতো কাজ করবে। এখন আপনি আপনার সেকেন্ড, স্যার কোশ্চেন, জি বলেন। স্যার যদি পুরোটাই সোর্সের মতো কাজ করে তাহলে তো আমি যে কোনো একটা এন্ড আর যে কোনো একটা গ্রিড থেকে আমি ওটাকে সোর্স করতে পারবো। পুরোটাই এখন এটা কি? সোর্সের মতো কাজ করবে, দেখেন সেকেন্ড প্রোপাগেশন শুরু করে তাই দেখবেন। সেকেন্ড প্রোপাগেশন শুরু করলে কি, এটাও ওয়ান, এটাও ওয়ান, এটাও কি ওয়ান না? কেন বলেন তো? এটাকে ধরে এই 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 ঘরটাকে ধরলে এটা ওয়ান না? এই পয়েন্টটাকে ধরলে এটা আচ্ছা, ওয়ান না? হ্যাঁ, আবার বুঝতে পারছি। এটাকে ধরলে এটা ওয়ান না? আবার এটাকে ধরলে এটাও ওয়ান, এটা এই যে এটাকে কাউন্ট করলে এটা ওয়ান, আবার এটাও তো ওয়ান। বুঝতে পারছি? আর এটা কিন্তু ঝামেলার জিনিস, যদি কেউ বুঝে না থাকেন এখনই কোশ্চেন করেন। দেখেন আমি বললাম যে এই প্রত্যেকটা গ্রিড এখন এক একটা সোর্সের মতো কাজ করবে, প্রত্যেকটা গ্রিড যেহেতু শর্ট হয়ে গেছে এখন, সোর্সে যদি শর্ট হয়ে গেছে প্রত্যেকটা একটা গ্রিডের মতো কাজ করে, তাহলে এটাকে যদি ধরেন, তাহলে এটার অ্যাডজাসেন্ট হচ্ছে এটা, এই যে এই বরাবর অ্যাডজাসেন্ট এর জন্য, আর এই বরাবর অ্যাডজাসেন্ট হচ্ছে এটা। আবার এই গ্রিডটাকে ধরলে, এই গ্রিডটাকে ধরলে এটার অ্যাডজাসেন্ট হচ্ছে এটা, তাই এটাও ওয়ান হবে। কারণ এগুলো সবগুলো এখন সোর্স। আবার এটাকে ধরলে এটা ওয়ান হয়তো, কিন্তু এখানে কিছু নাই তো এটা ক্রস অবস্টাকেল। এটাকে যদি ধরেন, এটা অ্যাডজাসেন্ট হচ্ছে এটা, এটাও ওয়ান হবে। আবার এটাকে ধরলে এটা ওয়ান অলরেডি লিখে ফেলছি, এটাও ওয়ান। আবার এটাকে ধরলে এটাও ওয়ান, ঠিক আছে? আবার এটাকে ধরলে এটাও ওয়ান হয়। তাহলে সবগুলা কি ওয়ান না বলেন তো? মাল্টিপল গ্রিড এখন সোর্সের মধ্যে কাজ করতেছে না? যতগুলা গ্রিড আছে, সোর্স T2 এবং মাঝের ওয়্যার 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 যতগুলা গ্রিডকে কাভার করতেছে, প্রত্যেকটা গ্রিড এখন এক একটা কি গ্রিড সেল এক একটা সোর্সের মতো কাজ করতেছে, তার সবগুলা থেকে ওয়ান কাউন্ট করবেন অ্যাডজাসেন্ট ধরে ধরে। বুঝাইতে পারছি এটা আপনাদেরকে? আচ্ছা, পরীক্ষা নিলে বোঝা যাবে সবাই বুঝছেন কিনা। এবার আপনি সেকেন্ড স্টেপে যাবেন। এবার ওয়ান গুলাকে ধরে ধরে টু তে যাবেন, তাহলে এটাকে ধরলে এখানে টু, এটাকে ধরলে এখানে টু, এটাকে এখান দিয়ে ধরলে এখানে এটাও টু, তাই না? এখানে ধরলে এটা টু, এখানে ধরলে এটাও টু, এখানে ধরলে এটা টু হয়তো অলরেডি লিখে ফেলছি। আবার এখানে ধরলে কোনোটাতে টু যাওয়ার ব্যাপার নেই, এখানে এটাকে ধরলে টু তে কিছু নাই, এটাকে ধরলে এখানে টু আসবে, এটাকে ধরলে এখানে টু আসবে, এখানে ধরলে এটা টু আসবে। দেখেন তো আর কোনোটা বাকি আছে কিনা? তাহলে সেকেন্ড প্রোপাগেশনে কি হিট করছে কিনা? টার্গেট T1 কি হিট করছে না এখন?
টার্গেট টি ওয়ান কি হিট করছে বলেন তো? হ্যাঁ স্যার। এই যে এই যে এই ওয়ান টু ধরলে এই যে টি ওয়ান হিট করে ফেলছে। তাহলে এখন আপনি এই ওয়্যারটাকে শর্ট, এবার এই পয়েন্ট গুলোকে ওয়ারিং করে দেবেন, এই গ্রিড গুলোকে পুরোপুরি ওয়ারিং করে দেবেন, তাহলে এখন আপনার এই যে ডিজায়ার্ড কানেকশন পেয়ে গেছেন। বাকি যা আছে সব মুছে দেন, এগুলোর আর কোনো কাজ নেই। এখানে যে মাল্টিপল সোর্স হয়ে গেল সুন্দর। তাহলে বেসিক্যালি এই হচ্ছে আপনার ফাইনাল আউটপুট। তাহলে দুইটা প্রপাগেশন কেন করছেন? কারণ টার্গেট দুইটা। প্রথম প্রপাগেশনে সোর্স থেকে শুরু করবেন, যেই টার্গেটে আগে যাবেন সেটাকে আগে কানেক্ট করে প্রথম প্রপাগেশন থামাই দিবেন, ব্যাক ট্রেস করে ওয়ারিং করে দিবেন। ওয়্যার করার কারণে সোর্স সহ, ওয়্যার সহ, টার্গেট সহ প্রত্যেকটা গ্রিড এক একটা সোর্সের মতো কাজ করবে সেকেন্ড প্রপাগেশনের জন্য। তাই এবার সেকেন্ড প্রপাগেশনে যখন করতেছেন সবগুলো থেকে আপনি ওয়েব প্রপাগেশন শুরু করছেন। এভাবে টি টু তে পৌঁছাইছেন, তারপর টি টুর জন্য যে রাস্তাটা টি টু তে হিট করার সাথে সাথে সেই সেকেন্ড প্রপাগেশন থামাই দিয়েছেন, থামাই দিয়ে ব্যাক ট্রেস করে শর্টেস্ট পাথটা বের করে দিয়েছেন। তাহলে অ্যান্সার এটাই। এটা কি বুঝে গেছে? সবাই বুঝতে পারছেন এটা? বুঝেন নাই কেউ আছেন এরকম? এসব হচ্ছে। আই হোপ সবাই বুঝতেছেন, যারা কোশ্চেন করতেছেন না আই হোপ আপনারা বুঝছেন। স্যার, জি, স্যার পুরা সিমুলেশনটা বুঝছি, জাস্ট একটা বেসিক কোয়েশ্চেন। জি বলেন। মানে এখানে আমাদের টার্গেটটা কি সোর্সের সাথে T1 আর T2 কে কানেক্ট করা, রাইট? কানেক্ট করা, এবং হ্যাঁ। এমন ভাবে কানেক্ট করবেন যাতে শর্টেস্ট পসিবল পাথ এনশিওর করেন, ঠিক আছে? এখন স্যার লেটস এজিউম যে এসে সোর্স একটা অ্যান্ড গেট আছে, যেটার আউটপুটটা T1 এর একটা নট, T2 তে একটা নট গেট ঢুকতেছে, ঠিক আছে? হুম হুম হুম। এখন T2 থেকে নট গেট হয়ে ওইটার একটা আউটপুট T1 এ ধরেন আরেকটা গেটে ঢুকতেছে। তো বেসিক্যালি স্যার এখানে তো এস এর আউটপুট T2 তে ঢুকতেছে আর T2 এর আউটপুট T1 এ ঢুকতেছে, হ্যাঁ? এরকম তো না যে এস এর আউটপুটটা ডাইরেক্ট T1 এ ঢুকতেছে? না, এস এর আউটপুটটা টি টু তে যাচ্ছে, টি টু থেকে সেটা টি ওয়ানে যাচ্ছে, হ্যাঁ কিছুটা এরকম। এরকম তো না জিনিসটা যে এস এর আউটপুটে ডাইরেক্ট T1 এ যাওয়া যাবে, মানে অ্যাকর্ডিং টু দ্য না হইতে অ্যালগোরিদম। পারে এটা। এটা আপনি যে বললেন এই যে এন্ড গেট নট গেট, এটাকে আমি কোশ্চেনে দিয়ে দিচ্ছি? আমি তো কোশ্চেনে দিই নাই। কোশ্চেনে অনেক ভাবেই হইতে পারে, তাই না? দিয়ে দিই নাই মানে অনেক ভাবে। যদি আপনাকে এইভাবে শিওর করে দিতাম তাহলে আপনি বলতে পারতেন যে হ্যাঁ ব্যাপারটা এরকম না। কোশ্চেনে অনেক ভাবে দিতে পারি। কোশ্চেন আপনাকে কিছু দিয়ে দিয়ে দেওয়া না দেওয়া দেওয়া মানে হচ্ছে এখানে মাল্টিপল অপশন হতে পারে, অনেক রকম হতে পারে। এমনও হতে পারে যে এস এর আউটপুটটা ডিরেক্টলি টি তে গেছে, যাইতেই পারে, অনেক ভাবে যেতে পারে। আমি তো আপনাকে বলে দিই নাই, বাই টি ওয়ান এর পজিশন তো অন্যরকম ভাবে থাকতে পারে, কথা বুঝছেন না আমার? জি স্যার। এটা অনেক ভাবেই হইতে পারে, এটা আসলে বলা যাচ্ছে না। কোশ্চেনে যদি বলে দেয়, বাট আপনাকে যদি এভাবে বলে দেয় এভাবে, এখন এই সার্কিট, ভেতরকার সার্কিটটা অনেক রকমের হইতে পারে। আমরা তো ইউনিভার্সাল পড়তেছি তাই কোনো সার্কিটের জন্য আলাদা করে পড়তেছি না, বাট হ্যাঁ কোশ্চেনে আপনাদের সার্কিটের জন্য আলাদা আলাদা করে থাকতে পারবে। স্যার, আমি বুঝছিলাম যে এইটা হচ্ছে কাইন্ড অফ একটা ব্রেড বোর্ডের মতো কাজ করতেছে, যেখানে কিছুটা আমরা ব্রেডবোর্ড। জি। আইসি গুলোকে রাখতেছি, এন্ড হচ্ছে আমরা যে কানেকশন গুলো দিচ্ছি ওগুলো ওয়্যার্ড কানেকশন ছিল। এরকম ছিল না তো? সিগন্যাল যেখানে ইলেকট্রিসিটি যাচ্ছে সেখানে কেন সিগন্যাল যাবে একটা আরেকটাতে? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। জিনিসটা ওইরকমই। কিন্তু এগুলা তো বেসিক্যালি আপনারা ফ্যাব্রিকেশন যখন দেখবেন এগুলা অনেক ন্যানো রেঞ্জে ফ্যাব্রিকেশন হয়। ও জাম ওয়্যার দিয়ে এগুলা করার কোনো রাস্তা নেই। কখনো আপনারা দেখছেন ওই যে রিমোট বা খেলনা গাড়ির ভেতরে গ্রিন কালারের একটা বোর্ড থাকে, বোর্ডের মধ্যে গোল্ডেন কালারের একটা ট্রেস থাকে, খেয়াল করছেন কেউ কখনো? হ্যাঁ স্যার। আপনাদেরকে দেখাই যদি পাই কোথাও। তো আপনাদেরকে এখানে পিসিবি বোর্ড বলে এটাকে, ঠিক আছে? দেখেন এই যে এটা হচ্ছে আপনার পিসিবি বোর্ড, হ্যাঁ। এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের একটা পিসিবি বোর্ড। এই যে পিসিবি বোর্ডটার দিকে তাকাইলে দেখতে পাবেন এই যে ভেতরে এই যে দেখছেন এই যে লাইন গুলো টানান, এগুলো হচ্ছে এক একটা ওয়্যার আর কি, এগুলো ট্রেস করা, এগুলো ওয়্যারিং, এগুলো সব ঠিক আছে। এই যে মাঝখানে মাঝখানে যে কম্পোনেন্ট গুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে এক একটা পিন, ঠিক আছে। এই বেসিক্যালি ওয়্যার গুলো আপনার ব্রেডবোর্ডে যেরকম ওয়্যার সলিড ওয়্যার দিয়ে করেন ওরকম না, ওগুলো ভেতরে মেটাল মেটাল দিয়ে মেটাল বসানো থাকে। মেটাল টেনে 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 এরকম করে ওয়্যারিং করা থাকে, দেখছেন? এই যে আপনার একটা ভেতরে দেখেন এই যে এটা একটা গেট, হ্যাঁ পুরো একটা ব্লক। এখানে অনেকগুলো ব্লক আছে, এই একটা ব্লকের সাথে একটা ব্লক এইভাবে কানেক্টেড থাকে, ঠিক আছে। এটা ওয়্যার করা, এইভাবে ওয়্যার করা আর কি। So, এমন ভাবে করা হয় যাতে করে শর্টেস্ট পসিবল পাথটা ইনশিওর করা যায়। বুঝে গেছে? আচ্ছা, তারপরে এই যে দেখেন এই অ্যান্সারটা এখানে দিয়ে দিছে, আমরা অ্যান্সারটা অলরেডি পেয়ে গেছি, যেভাবে অ্যান্সারটা হচ্ছে এরকম। এখানে আপনাকে আরেকটা দিছি, দেখি এটা 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 করতে পারেন কিনা দেখি। এটা এটা বলেন তো আমাকে, এটা কি করবো? আমি এটা দেখাই দিই।
যে প্রথমে নাম্বারিং করলেন, প্রথমে সোর্স, এটা হবে ওয়ান, এটা হবে ওয়ান, এটাও হবে ওয়ান, তাই না? এটাও হবে ওয়ান। তারপর টু তে যদি যেতে চান তখন এই প্রত্যেকটা ওয়ানকে ধরে আবার টু তে যেতে হবে। এটা হবে টু, এটা টু, এটাও টু, এটাও টু, এটাও টু, ঠিক আছে। এরপরে আপনি আবার থ্রিতে যাবেন। এই যে এটা, সরি, এটাও টু টু। একটা বাদ গেছে, ওই যে ওয়ানের নিচেরটা। হ্যাঁ, এটা টু হবে। এই যে টু, এবার থ্রিতে যান, তাহলে এই একটা থ্রি, এখানে একটা থ্রি, এখানে একটা থ্রি, এখানে একটা থ্রি, এটাও থ্রি, ঠিক আছে। এই যে এটাও থ্রি। এবার আবার যাবেন ফোরে, এই যে এটা ফোর, এটাও ফোর, এটাও ফোর, এটাও ফোর, হ্যাঁ, এটাও ফোর, এটাও ফোর, এটাও ফোর। খেয়াল করে দেখেন সবই ফোর এখানে, আর কোনোটা বাকি নাই। এখানে ফাইভে যাবেন, এবার এটা ফাইভ, এটাও ফাইভ। কোনারটা উপরে, কোনারটা উপরে কোনটা? ফোরের পর উপরে কোন? এটা এটা আচ্ছা, এই ইয়েস আচ্ছা, স্যার। দেখেন ফোরের পরে তার যাওয়ার দরকার নেই, তাই না? দেখেন তো ফোরের পরে স্যার কেন যাওয়ার থ্রিতেই দরকার নেই? তো হিট করে গেছে। ও হ্যাঁ, থ্রিতে, থ্রিতে ও হ্যাঁ, থ্রিতে হিট করছে, থ্রি এই এর পরে ফোরে কন্ডাক্ট হচ্ছে। ফোরে যাওয়ার দরকারই তো নেই, খেয়াল করেন তো। দেখেন থ্রিতে হিট করছে না? এই যে টি ওয়ান, টিটাকে হিট করে ফেলছে তো থ্রিতেই। তাহলে আমাদের আর তার দরকার নেই। তাহলে আমরা বললাম কি, মাল্টিপল টার্গেট থাকলে যে কোনো টার্গেট প্রথমে প্রথম প্রোপাগেশন শুরু করে দেন, ফার্স্ট প্রোপাগেশনে যে কোনো একটা টার্গেট হিট করলেই হয়েছে। যেটাকে হিট করবে সেটাকে আবার এবারে ওয়ারিং করে দিবেন। এই যে ওয়ারিং করে দিলেন পুরোটাকেই, এই যে এই রাস্তা ধরে ওয়ারিং করে দিলেন, শেষ। বাকি যা আছে প্রথম স্যার প্রোপাগেশনের জন্য ও স্যার অন্য আরেকটা ওয়ারিং করলে আরো বেটার দিচ্ছে না? ওই যে মানে পাশেরটা, এসের হচ্ছে ডান পাশে ওয়ান, দেন নিচে টু, দেন থ্রি। তাই মুছে ফেললাম, দাঁড়ান আবার একই, সমস্যা নেই। ওয়ান, 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 টু, 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 থ্রি, 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 থ্রি। আর কোনটা ধরতে বলতেছেন? একই তো। ডান পাশে যেটা বল। মানে আপনি স্যার বলতেছেন, হ্যাঁ, ওর ওর কথা ঠিক আছে স্যার, কারণ ওইটা করলে তখন সেকেন্ডটাতে একটা গ্রিড কম লাগবে, শর্টেস্ট পাথ হবে তখন স্যার। এটা না, পাশেরটা স্যার, ওই যে এটা হচ্ছে ওয়ান টু একটা, থ্রি, ডান পাশ থেকে। আরেকটা হচ্ছে এই যে এটা, তাই তো। হ্যাঁ, তো স্যার গ্রিনটা বেন্ড দিয়ে কম করলে লাগবে। তখন হচ্ছে টিটাতে আমরা স্যার সেকেন্ডটাতে অল্পতে যাইতে পারবো। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, হ্যাঁ এটা ভেরি গুড, এটা ভালো বলছেন। তাহলে আমরা এই রাস্তাটা ধরি, হ্যাঁ এটাকে আমরা মেটাল করে দিই, পুরোটাকে যোগ করে দিলাম। এই পুরোটাই আমাদের এখন শর্ট হয়ে গেল, ঠিক আছে। আর বাকি যা যা আছে সব মুছে দিলাম, মুছে দিলাম, মুছে দিলাম, মুছে দিলাম, ওকে। তাহলে এখন যেটা হবে, আমাদের এই যে সোর্স সহ এই পুরা টি ওয়ান পুরোটাই হচ্ছে এখন আমাদের কিসের মধ্যে কাজ করবে? সোর্সের মধ্যে কাজ করবে না সেকেন্ড স্টেপে? একদম এই পুরো ব্লক প্রত্যেকটা, এখানে এই যতটুকু রেড বক্স করা, রেড বক্সের মধ্যে যতগুলো ব্লক গ্রিড আছে, গ্রিড সেল আছে, প্রত্যেকটা গ্রিড সেল এখন সেকেন্ড প্রোপাগেশনের জন্য এটা আবার ইয়ার মতো কাজ করবে, সোর্সের মতো কাজ করবে। তাহলে ওয়ান, এটাও ওয়ান, এটাও ওয়ান হবে, এটাও ওয়ান, এটাও ওয়ান, এটাও ওয়ান, এটাও ওয়ান, এটা ওয়ান, 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 বুঝে গেছে? টুতে আসেন, তারপরে এটা হবে টু, 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 এটাও টু, এটাও টু, টু। আর লাগতেছে না তো স্যার। হ্যাঁ, তো টুতে চলে আসছেন, তাহলে বেসিক্যালি আপনি বুঝতে পারতেছেন কোন রাস্তা হবে। এই রাস্তা ধরে করে দেবেন, তাই না? তাহলে এই হচ্ছে আপনার অপটিমাইজড পাথ, ঠিক আছে। বাকি সব মুছে দেন, এগুলোর আর কোনো কাজ নেই। তাহলে বুঝছেন, তাহলে আপনাদের বেসিক্যালি এই যে পুরো স্টেপটা এমন ভাবে নিতে হবে যাতে করে আপনাদের শর্টেস্ট পসিবল পাথ হয়, এই জিনিসটা মাথায় রেখে করতে হবে। বুঝা গেছে? এই ম্যাথটা বুঝে গেছে, সবাই বুঝতে পারছেন আই গেস, রাইট? ওকে। Yes. এইবার এই ম্যাথের আরো অনেকভাবে পেঁচানো যায়, তো ওইটা আমরা পড়ার আগে, ওইগুলো আমরা হয়তো আজকে অনলাইনে দেখতে পারবো কিনা জানি না, বাট আমরা আচ্ছা একটা জিনিস দেখে আসি, নতুন করে মেমোরি ক্যালকুলেশনের একটা ম্যাথ আছে। এই ম্যাথটা করার আগে আপনাদেরকে আমি একটা জিনিস দেখে আসি। ম্যানহাটন ডিস্টেন্সের একটা কোশ্চেন আছে যেটা দেখানোর জন্য বসেছিলাম আপনাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে। খেয়াল করেন আপনাদেরকে, এই যে এটা গত বছরের কোশ্চেন। এখানে বলছে প্রথমে যে ডিটারমাইন দা ম্যাক্সিমাম, যে বি নাম্বার কোশ্চেন থেকে সবাই খেয়াল করেন, এই যে এটা বলছে ডিটারমাইন দা ম্যাক্সিমাম ম্যানহাটন ডিস্টেন্স ফ্রম এ টু বি, ইউ ডোন্ট হ্যাভ টু শো ইন গ্রিড, জাস্ট রাইট দ্য অ্যান্সার। বলছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ম্যানহাটন ডিস্টেন্স ফ্রম এ টু বি, কোথাকার এ টু বি? এই কোশ্চেনের জন্য 3 নাম্বার কোশ্চেনের জন্য ছবিটা নিচে দেওয়া আছে। তাহলে এই যে গ্রিড এখানে এ টু বি বলে দিল, খেয়াল করেন এই সবগুলো একই একই গ্রিড, সব একই গ্রিড, যেন আপনাদের মাল্টিপল
মানে ওই যে ওয়েভ প্রপাগেশনের সময় বা ফাইনাল সার্কিট যেন আঁকতে পারেন, এই জন্য কোশ্চেনে দেওয়া থাকে, গ্রিড গুলো দেওয়া থাকবে, আপনাদের আঁকতে হবে না গ্রিড গুলো, আঁকার কোনো দরকার নেই, কোশ্চেনে দেওয়া থাকবে গ্রিড গুলো। বলছে যে এ থেকে বি তে ম্যানহাটন ডিস্টেন্স কত, কেউ কি বলতে পারবেন এ থেকে বি তে ম্যানহাটন ডিস্টেন্স কত? স্যার 5। আস্তে আস্তে, আমরা এটাকে আপনার থেকে আসে নাই, স্ক্রিনশটটা নিচ্ছিলাম, স্ক্রিনশট কেন, কারণ আমি ইয়া করি, স্ক্রিনশট নেওয়া দরকার। আমি আরেকবার শেয়ার করতেছি। দেখেন এই যে এখানে বলা হচ্ছে যে আপনাদেরকে কোশ্চেন করা হচ্ছে এ থেকে বি এর ম্যানহাটন ডিস্টেন্স কত। তাহলে বলেন তো ম্যানহাটন ডিস্টেন্স আমরা কি বলছিলাম, ওই যে শর্টেস্ট পসিবল পাথটাই ম্যানহাটন। তবে ম্যানহাটনের ক্ষেত্রে যে ব্যাপার ছিল আপনাদের মনে আছে কিনা জানি না, ওই যে আমি একটা গ্রিড রাখছিলাম, সেটা একে পাশে রাখে দেখাই, তাহলে আপনাদের জন্য পরে অ্যান্সার করার সুবিধা হবে। যে এখানে ছিল সোর্স আর এটা ছিল টার্গেট, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ম্যানহাটন ডিস্টেন্স কত ছিল? এই যে 1 আর কি, এটা হচ্ছে 2, তাই না? 1 2 ছিল। বা আরো ক্লিয়ারলি দেখানোর জন্য ওই ম্যানহাটন ডিস্টেন্সের ছবিটাতে যাই। এই যে ম্যানহাটন ডিস্টেন্স দেখেন, তো এই যে এই পয়েন্ট এখান, এই এটা থেকে এটার ডিস্টেন্স হচ্ছে, ম্যানহাটন ডিস্টেন্স হচ্ছে 1 আর 2, ঠিক আছে? তো সোর্স থেকে বের হয়ে টার্গেট পর্যন্ত যাবে, ঠিক আছে? টার্গেটের ঘরটাকে অ্যাটাক করবে আর সোর্স থেকে কাউন্ট হবে, ঠিক আছে? খেয়াল করবেন, মানে সোর্সের ঘরটা কাউন্ট হবে না, টার্গেটের ঘরটাতে পৌঁছানোর আগ পর্যন্ত কাউন্ট হইতেই থাকবে, বা ওই পয়েন্টটাতে কাউন্ট হওয়ার পর্যন্ত কাউন্ট। কোথায় গেল, এই যে বলছে এ থেকে বি, তাহলে আপনি বলেন এ থেকে বিতে যাইতে হলে কোথায় যেতে হবে আপনাকে? এটা অবস্টাকেলস, যেতে পারবেন না, রাইট? তাহলে এখানে 1 দিবেন, এখানে 1 দিবেন, আর কোনটা কি 1 দেওয়া যায়? নো স্যার। না। আমাকে একটা কথা বলেন, এই পয়েন্টটা যদি 1 হয়ে যায়, আপনার এই পয়েন্টটা যদি 1 হয়, তাহলে কি এই পুরোটা হচ্ছে ওয়্যার, দেখেন মেটাল দেওয়া আছে, তাহলে আলটিমেটলি এই পুরা ঘরটাই কি এখন, পুরোটাই কি একটাই পয়েন্ট না, মানে পুরোটাই 1 না এখন, যদি এই 1টা কাউন্ট করেন? কথা কি বুঝতে পারছেন? জি স্যার। এই ঘরটাকে যখন 1 দিছেন, তো এই ঘরটা যদি 1 দেওয়া মানে কি এটা মেটাল কাউন্ট করছেন, তাহলে এটা যদি মেটাল হয়ে যায় তাহলে এই পুরোটা তো মেটাল, তাহলে এটার সাথে এটা শর্ট হয়ে গেল না, তাহলে এই ইন্টায়ারটাই 1 হয়ে গেল না এখন পুরোটাই? তাহলে এখন দেখেন তো, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, আর এই বি তে পৌঁছাইতে কত লাগবে? 5। তাহলে টোটাল ম্যানহাটন ডিস্টেন্স কত হলো? এ থেকে শুরু করে বিতে আসছেন, বিতে কিন্তু পৌঁছাইতে হবে, এ থেকে শুরু করবেন, মানে এর অ্যাড্রেসেন থেকে শুরু করবেন, বিতে ডিরেক্ট পৌঁছাবেন, তাহলে এ থেকে বি এর ম্যানহাটন ডিস্টেন্স কত হলো? 5 হইলো না? বুঝতে পারছি আপনাদেরকে এটা? আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যেহেতু কোশ্চেন করতেছেন না, তার মানে আমি বুঝছি যে বুঝে গেছে, বুঝতে পারছেন আপনারা, ঠিক আছে? তাহলে এইভাবে অনেকে যেটা করে, ভুলটা যেটা করছে পরীক্ষায় এই কোশ্চেনে, এই যে এখানে ধরছে এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, ইয়েস ম্যাটার ডিস্টেন্স 4, তাহলে এইভাবে তো ডায়াগোনালি তো যাওয়া সম্ভবই না, ডায়াগোনালি আমরা যাইতে বারণ করছিলাম, তো ডায়াগোনালি যাওয়া যাবে না। আর অনেকে যেটা করে, এখানে আসছে 1 1 এর পরে বলছে আচ্ছা আর কোথায় যাওয়া, তো যাওয়ার রাস্তা নেই, এটা যে মেটাল সে ভুলে গেছে, এটা এখানে 1 হওয়া মানে এই ঘরটা সবগুলোর সাথে কানেক্টেড হয়ে যাওয়া, পুরোটাই এখন 1 এর মতো কাজ করতেছে, তো এখান থেকে কাউন্ট করলে আবার কাজ হয়ে যায়, ঠিক আছে? ওকে, তারপরে স্যার,
জি জি বলেন। স্যার ওইটাতে কি স্যার মেটালের পাশেরটা ওয়ান হবে? এটার পাশেরটা বলতে যেটা ওয়ান তো, তাহলে সবগুলাই তো ওয়ান না এখন। আচ্ছা মানে তখন মেটালের পাশেরটা তখন কি আমি টু ধরবো, বির সামনে ওই যে বির এটা হয়ে যাবে যে। টু এখন। এই এই আচ্ছা প্রত্যেকটা পয়েন্ট এখন ওয়ান। এই যে একবার যেটা ওয়ান ধরছেন, ওয়ানের সাথে যদি মানে ওয়ানটাকে তো আপনি কি করবেন, মেটাল দিয়ে কানেক্ট, তো ওয়ারিং এ তো আপনার উদ্দেশ্য, রাইট? করলে কি সবগুলো এখন কি হয়ে যাবে? স্যার এখানে মেটাল তো হয়ে গেছে না, এখন মেটালের সাথে যতগুলো বক্স আছে লাইক এই সেকেন্ড রোটা, এটা স্যার সবগুলোই তো স্যার টু হয়ে যাবে না আমার? এটা এটা আহ, স্যার এর নিচ থেকে আমার যতগুলা মানে বক্স গুলো আছে, এখন তো স্যার পুরোটাই মেটাল ডান পাশে, তো হচ্ছে আমার এই পুরো বক্স স্যার টু হয়ে যাবে না? না না, হ্যাঁ পুরো স্যার এই যে বক্সে ওয়ান, কারণ ওয়ানের সাথে কানেক্ট। লেফট সাইডের গুলো। হ্যাঁ স্যার লেফট সাইডে আমি যখন সেকেন্ড ইটারেশনে চলে যাবো তখন স্যার সবগুলোই স্যার টু হয়ে যাবে না? ও হ্যাঁ, এটাও টু, এটাও টু, এটাও টু, এটাও টু, সবই টু এখানে। বাট আপনার ওইগুলো লাগতেছে না, তো এই জন্য আমি আর আগেই নেই, বুঝছেন? বিতে পৌঁছানো, বিতে পৌঁছাইতে হবে, কিন্তু বিতে পৌঁছানো পর্যন্ত কাউন্ট করতে হবে। আপনি যদি এতটুকু কাউন্ট করে ফোর লিখে বসে থাকেন তাহলে কিন্তু আনসার হবে না, বিতে পৌঁছাইতে হবে। ম্যানহাটন ডিস্টেন্সের সিস্টেম হচ্ছে এ থেকে বি এর কাউন্ট করতে হলে এ থেকে এর পর অ্যাড্রেসেন থেকে শুরু করে বিতে ডিরেক্ট পৌঁছাইতে হয়। ঠিক আছে, এই বেসিক গুলো একটু ছোটখাটো জিনিস, বাট ট্রিকি, এখানে নাম্বার কাটা যাওয়ার মতো জায়গা আর কি। ঠিক আছে, আপনার কোশ্চেন অ্যান্সার পাইছেন? যিনি কোশ্চেন করছিলেন, কার আপনি যিনি কোশ্চেন করছিলেন যে লেফট সাইডে সবগুলো টু হবে কিনা, অ্যান্সার পাওয়া গেছে আপনার? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে মেমোরি রিকোয়ারমেন্ট। আপনি যে এই যে লি অ্যালগরিদম করছেন, এখানে মেমোরি রিকোয়ারমেন্টটা বের করা যায়। আচ্ছা, তো মেমোরি রিকোয়ারমেন্ট হচ্ছে মানে আপনি যে এই যে গ্রিড গুলো যে আপনার ওয়ারিংটা করতেছেন, এই যে ওয়ারিং ক্যালকুলেশন যে করতেছেন, এই অ্যালগরিদম কতটুকু মেমোরি লাগবে, এই অ্যালগরিদমটা রান করতে মেমোরি রিকোয়ারমেন্ট কতটুকু সেটা বের করা যায়। ঠিক আছে, আচ্ছা, এই মেমোরি রিকোয়ারমেন্ট বের করার জন্য কিছু ফর্মুলা আছে, ডিরেক্ট ফর্মুলা মুখস্থ করে ফেলতে হবে। এটার অনেকগুলো টাইপের ম্যাথ আছে, এই ম্যাথগুলো আমি আজকে হয়তো করাবো না, বাট বেসিক ম্যাথটা আমি আজকে করাই দিব। আর ইলাবোরেটেড ম্যাথগুলো আমি নেক্সট ক্লাসে করাবো হোপফুলি, ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, খেয়াল করেন, বেসিক ম্যাথ হচ্ছে দুই রকমের মেমোরি হয়। একটা হচ্ছে অ্যাকচুয়াল মেমোরি, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম মেমোরি বা টোটাল মেমোরি। ঠিক আছে, আবারও বলছি, দুই রকমের মেমোরি হয়। একটা হচ্ছে অ্যাকচুয়াল, আসলে কতটুকু মেমোরি লাগতেছে, আর একটা হচ্ছে টোটাল, সর্বোচ্চ বা ম্যাক্সিমাম বা টোটাল কতটুকু মেমোরি দরকার হইতে পারে সর্বোচ্চ। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখবো যে ম্যাক্সিমাম মেমোরি বা টোটাল মেমোরি যেটা, টোটাল মেমোরি যেটা, এই ম্যাক্সিমাম বা টোটাল মেমোরি ক্যালকুলেশন আপনাদেরকে যে জিনিসটা করতে হবে, একটা একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে এল। এল মানে হচ্ছে পাথ লেন্থ। এল মানে কি বোঝাচ্ছে? ম্যাক্সিমাম পাথ লেন্থ। হ্যাঁ, এল মানে হচ্ছে ম্যাক্সিমাম পাথ লেন্থ। এই এলটা কিভাবে বের করেন? এলটা বের করার ফর্মুলা হচ্ছে এম প্লাস এন মাইনাস ওয়ান। হোয়াট ইজ এম, হোয়াট ইজ এন? মনে করেন একটা গ্রিড আছে আপনার কাছে, এই যে এই গ্রিডটার কথাই বলেন, এটা কত বাই কত গ্রিড বলেন তো? 1 2 3 4 5 6, এটা হচ্ছে 6। 1 2 3 4 5 6, 6 বাই 6 একটা গ্রিড, রাইট? তাহলে এটার এম এর ভ্যালু হচ্ছে 6, এন এর ভ্যালু হচ্ছে 6। ঠিক আছে, 6 বাই 6 গ্রিড, তাই এম এন দুইটার ভ্যালু 6। যদি এটা 5 বাই 6 হইতো, তাহলে এম এর ভ্যালু হয়তো আপনি 5 ধরতেন, এন এর ভ্যালু 6 ধরতেন, অথবা এন এর ভ্যালু 5 ধরতেন, এম এর ভ্যালু 6 ধরতেন। বুঝা গেছে? তাহলে এই এম এন মানে বোঝাচ্ছে গ্রিডের, গ্রিডের গ্রিড বোঝাচ্ছে। ঠিক আছে, এম বাই এন গ্রিড বোঝাচ্ছে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম মেমোরি ক্যালকুলেশনের ক্ষেত্রে প্রথমে যেটা লাগে পাথ লেন্থ, এলটা হচ্ছে পাথ লেন্থ। ওকে, এটা হচ্ছে ম্যাক্সিমাম পাথ লেন্থ বের করার ফর্মুলা। আবারও বলতেছি, ইটস নট অ্যাকচুয়াল পাথ লেন্থ, ইটস দ্য ম্যাক্সিমাম পাথ লেন্থ। ঠিক আছে, ম্যাক্সিমাম পাথ লেন্থ বের করার ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল এম প্লাস এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম পাথ লেন্থ বের করার উপায়। আচ্ছা, এই যে এল পাওয়ার পরে এবার আপনি বের করবেন এই যে এন, যেটা এন মানে কি বোঝাচ্ছে? বিট পার সেল। ঠিক আছে, এই বিট পার সেল বের করার ফর্মুলা হচ্ছে এন ইকুয়ালস টু হচ্ছে সিল, সিলিং করবেন, সিল মানে হচ্ছে সিল আর কি, লগ অফ এল প্লাস টু উইথ বেস টু। ঠিক আছে, এই যে এই ফর্মুলাটা বেসিক্যালি লগ অফ এল প্লাস টু উইথ বেস টু। ঠিক আছে, এটা ক্যালকুলেটরে করলে পেয়ে যাবেন। আচ্ছা, এখন আপনার কোশ্চেন আসতে পারে যে এখানে আপনার এই এই সিল মানে কি? সিল মানে হচ্ছে, মনে করেন আপনার যদি অ্যান্সার আসে এরকম যে, এটা মুছে দিই, মনে করেন অ্যান্সার আসছে আপনার 3.5 বা 3.6, তাহলে সিল অফ 3.6 মানে কত বলেন তো? এটা কত হবে? 4 হয়ে যাবে। সিলিং মানে সিল, সিআইএল মানে সিলিং করা, মানে আপনার ইমিডিয়েট পরের ভ্যালুতে জাম্প করবেন। 3.6 কে সিল করলে 4 এ চলে যাবে। ঠিক আছে, আর যদি এটাকে ফ্লোর করতেন,
ফ্লোর অফ 3.6 যদি করতেন তাহলে কোথায় আসতো? থ্রিতে নেমে যেত, রাইট? তো এখানে এই সিরিয়াল করা বোঝাচ্ছে মানে আপনি পরের ভ্যালুতে চলে যাবেন। এগুলো ম্যাথ একটু প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে আসলে। আমি কয়েকটা ম্যাথ করাবো নেক্সট ক্লাসে অফলাইনে। অনলাইনে হওয়াতে শেষ করা যাচ্ছে না, কারণ অনলাইনে কিছু না কিছু কনফিউশন থাকবে অফলাইনে আপনাদের, ঠিক আছে? আর এরপরে টোটাল মেমোরি কিভাবে ক্যালকুলেট করবেন? টোটাল মেমোরি ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে এম টাইমস ক্যাপিটাল এন টাইমস স্মল এন। এটা হচ্ছে বিট, এত বিট লাগবে। টোটাল মেমোরি হচ্ছে টোটাল মেমোরির ফর্মুলা হচ্ছে এত বিট। এটা কিন্তু খেয়াল করবেন, এই যে এল বের করার সময় কিন্তু এম আর এন যোগ হচ্ছে, গুণ হচ্ছে না। পরীক্ষার হলে এটা অনেকেই করবেন, এল বের করার সময় এই যে এম মাল্টিপ্লাইড বাই এন মাইনাস ওয়ান করে বসে আছেন। এটা কিন্তু ভুল। পাথ লেন্থ বের করার সময় ক্যাপিটাল এন প্লাস স্মল এন, ক্যাপিটাল এন হবে। আবারও বলতেছি, এখান থেকে এই যে স্মল এন, যেটা স্মল এন আসলে কি? স্মল এন হচ্ছে বিট পার সেল। এটার ফর্মুলা এইভাবে করবেন। আর টোটাল মেমোরি করার সময় এবার এম আর এন এখানে গুণ হবে, মাল্টিপ্লাইড বাই টোটাল বিট পার সেল, এভাবে হবে। এটা হবে টোটাল মেমোরি, এবং অ্যান্সারটা পাবেন কিসে? বিটে পাবেন, বিট। পুরোটা বিটে পাবেন। বাইটে কনভার্ট করতে হলে কি করতে হবে? 8 দিয়ে ডিভাইড করতে হবে না, যদি বাইটে পেতে যান এটাকে? হ্যাঁ, ওকে। স্যার ছোট হাতের এনটাই ফর্মুলা দিয়ে বের করতে হবে। ছোট হাতের এনটা ফর্মুলা দিয়ে বের করতে হবে, বিট পার সেল। সেখানে এল লাগবে, L+2। আচ্ছা, এই L+2 অনেকে বলে স্যার এই যে টুটা কোত্থেকে আসছে? টুটা আসারও কারণ আছে, অনেক রকমের ব্যাপার আছে এগুলা। টুটা আসতেছে বেসিক্যালি, দাঁড়ান আপনাদেরকে ট্রাই করে দেখি আমি। আচ্ছা, এখানে আমাকে বলেন, এই যে এই গ্রিডটা আছে, এই গ্রিডটা কত বাই কত গ্রিড? 4/3 গ্রিড না? এই যে 4, এখানে তিনটা, 4/3 গ্রিড। তাহলে এল এর ভ্যালু কত হবে? 4+3 - 1। এই যে -1 কেন করতেছি? কারণ খেয়াল করে দেখেন, আপনি নাম্বারিং করেন সর্বোচ্চ কতটুকু হইতে পারে যদি একটা গ্রিডের এক মাথা থেকে আরেক মাথায় যান? 1 2 3 4 5 6, কিন্তু আপনি করছেন 7 চলে আসছে। n+n করলে 7 চলে আসছে, কিন্তু আসলে আপনার লেন্থ হচ্ছে 6টা মাত্র গ্রিড, তাই -1 করতে হয়। সবসময় দেখবেন এটাই হচ্ছে হচ্ছে। তাহলে লেন্থ হচ্ছে 6। তাহলে এবার আপনি যখন এন বের করবেন, তখন আপনি এই যে লগ অফ 6+2। কমন যে সেলটা ওটা বাদ দেওয়ার জন্য -1 করা হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কমন যে সেলটা এটা বাদ দেয়। দেখেন এই সেলটা কিন্তু এই যে এইভাবে এন করলে এন এর মধ্যেও কাউন্ট হচ্ছে, আবার এম করলে এম এর মধ্যেও কাউন্ট হয়ে যাচ্ছে। তো তাহলে এই যে এই ঘরটা কি এম এর মধ্যেও আসছে, 1 2 3। আবার এই ঘরটা এম এর মধ্যে আসছে 1 2 3 4। তাহলে এই জন্য একটা একটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে, কমন সেলটাকে বাদ দেওয়ার জন্য আর কি -1 আসতেছে। তো প্রত্যেকটা ফর্মুলাই আসলে একটা রিজন আছে, ওটা আমি জাস্ট বলে দিলাম আর কি আপনাদেরকে। কেউ না জানলেও সমস্যা নেই, এই রিজনটা কেন মুখস্থ করে ফেললেও হয়ে যাবে, বাট জানা জানা রাখা ভালো। আচ্ছা, এবার আপনি যে এই বিট পার সেল যে কাউন্ট করতে দেন, সেখানে আপনি L+2 কেন আনতেছেন খেয়াল করেন তো। আপনি এই গ্রিড গুলো মনে করেন ইউজ করলেন, এমন হওয়ার সম্ভাবনা আছে না এটা টার্গেট আর এটা হচ্ছে, সরি এটা সোর্স এটা টার্গেট? সম্ভাবনা আছে কিনা বলেন তো? সবচেয়ে ওর্স্ট কেস সিনারিও কি হতে পারে? যদি আমরা ম্যাক্সিমাম কাউন্ট করি, তাই না? ম্যাক্সিমাম করতেছি না আমরা, টোটাল মানে ম্যাক্সিমাম, টোটাল মেমোরি মানে ম্যাক্সিমাম, মানে পসিবল ম্যাক্সিমামটা। তাহলে এখানে টার্গেট হতে পারে, এখানে সোর্স আর এখানে টার্গেট হতে পারে না? তাহলে এখানে আছে 6টা ঘর, সোর্সের জন্য একটা ঘর, টার্গেটের জন্য আরেকটা ঘর, টোটাল কয়টা ঘর হইলো? 8টা ঘর হয়েছে। তাহলে এই জন্য এই 8টা ঘর আনার জন্য 6+2 কাউন্ট করতেছে। এই টুটা ওইখান থেকে আসছে, সোর্সের জন্য একটা, টার্গেটের জন্য একটা। বুঝানো গেছে আপনাদেরকে? তার বুঝতেছেন সবাই এটা? জি স্যার। ইয়েস স্যার। হুম। তো এই যে এই ফর্মুলা, সেখান থেকে এটা আসছে। এই যে টোটাল মেমোরি ক্যালকুলেট করে দেখবেন, আপনার অ্যান্সার আসবে হচ্ছে 36 বাইটস, সরি বিটস। টোটাল মেমোরি 36 বিট আসবে। কেউ একজন ক্যালকুলেট করে আমাকে বলেন তো, লগ অফ 8 উইথ 2 কত আসে? 3 আসে না বলেন তো? এটা করলে 3 আসে, তাহলে কত হবে? 3 × 4 × 3, 30 আসে। ক্যালকুলেট করে দেখেন, হ্যাঁ? ঠিক আছে, এটা সবচেয়ে সিম্পল ম্যাথ। এখানে ঘুরে দিতে পারে, ঘুরে দিবে মানে কিরকম, আপনাকে টোটাল মেমোরি দিয়ে দিবে, বলবে যে এল এর ভ্যালু বের করেন। কিভাবে করবেন এটা? টোটাল মেমোরি দেওয়া থাকলে সেখান থেকে আপনি এই যে এই জিনিসটাকে উল্টাই দিবেন। উল্টানো মানে কি? এই লগ অফ 2 অফ L+2 ইকাস টু, মনে করেন এক্স আসছে, এটা যে কথা, 2 অফ x = L+2, একই কথা। তাহলে লগকে ভাঙলে আসলে এরকম আসে, ঠিক আছে? পারবেন না এরকম? এটা তো পড়ে আসছেন আপনারা। লগ অফ 2 অফ 8 হচ্ছে 3, আলটিমেটলি কি 2³ = 8। এভাবে করা যায় আর কি, ঠিক আছে?
এভাবে করা যায়। সো এই 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 ক্যালকুলেশন গুলো মাথায় রাখবেন, অনেক সময় উল্টা করে ম্যাথ দিতে পারে, মেমোরি দিয়ে দিবে, বাকিগুলো বের করতে বলতে পারে। ঠিক আছে, তখন এই ক্যালকুলেশন গুলো জানা লাগবে যে এই যে এন থেকে কিভাবে এল বের করবেন। এল দেওয়া থাকলে এন বের করতে পারবেন, কিন্তু এন থেকে এল কিভাবে বের করবেন সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার এন ইকুয়ালস টু হবে আপনার L+2। ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন, এই ক্যালকুলেশন গুলো বেসিক ম্যাথমেটিক্স। ওকে, এটা গেল। তো এখান থেকে ম্যাথ করতে পারেন, এই যে এখানে অনেকগুলো ম্যাথ বলে দিচ্ছে আপনাকে। আচ্ছা, এখানে এবার একটা ব্যাপার আছে, আমরা তো টোটালের জন্য করছি রাইট, টোটাল মেমোরি, কিন্তু অ্যাকচুয়াল মেমোরি যদি বলে তখন কিন্তু কাহিনী আছে, কারণ অ্যাকচুয়াল মেমোরিতে সবগুলা গ্রিড ইউজ নাও তো হইতে পারে, তাই না? তাই না, বলেন তো, টোটালের জন্য আমরা সবগুলা গ্রিড ইউজ করতেছি কারণ পসিবল ম্যাক্সিমাম লেন্থ ধরতেছি এল এর ভ্যালুটাতে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়, মনে করেন এই যে এইখানে যে করে আসছে, এখানে কি সবগুলা গ্রিড ইউজ হয়েছে বলেন তো, পুরোপুরি কি সব ইউজ হয়েছে আপনাদের? হয় নাই তো। তো এখানে অ্যাকচুয়ালটা ক্যালকুলেট করতে গেলে এল বের করার রাস্তাটা একটু ডিফারেন্ট হবে। ঠিক আছে, তখন এল বের করার রাস্তাটা হয়ে যাবে অন্যরকম। ওইটা আমরা নেক্সট ক্লাসে কখনো পড়বো। আজকের অনলাইন ক্লাস আমার মনে হচ্ছে আর বেশি পড়ানোর দরকার পড়াইলে মাথা পাগল হয়ে যাবে আপনাদের। এখানে কিছু ম্যাথ আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে গিয়ে পড়বো, আজকে আর পড়াবো না এটা। এখানে নেক্সট ক্লাসে এই ম্যাথটা সলভ করে দিব। এই সিকোয়েন্সের কিছু ম্যাথ আছে, এগুলা এখন বললে বেশি হয়ে যাবে, ওভারলোড হয়ে যাবে আপনাদের। এটা আমরা নেক্সট ক্লাসে বুঝবো কিভাবে কি করা যায়। তো ঠিক আছে, তাহলে আজকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি, রেকর্ডিং অফ করে দিই।